উপন্যাসটির লেখক সুকান্ত গঙ্গোপাধ্যায়। উপন্যাসটির সত্ত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। সাহিত্যের বিভিন্ন আঙিনা থেকে বাছাই করে নিয়ে আসা কিছু মণি মাণিক্য দিয়ে তৈরি আপনাদের প্রিয় কাহন। হাই, আমি অপরূপা। আপনারা প্রায় সবাই জেনেই গিয়েছেন যে গত ২৬শে মার্চ ২০২৫-এ কাহনের ২ বছর পূর্ণ হল। সেই উপলক্ষে আজ কাহনে আবারও ফিরছেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের প্রথম কাহিনী। এর আগে দীপকাকু সিরিজের যে গল্পগুলি কাহনে এসেছে তার লিঙ্ক রইল ডেসক্রিপশনে। লেখকের জন্ম ২১শে জানুয়ারি ১৯৬১, হুগলির উত্তরপাড়ায়। কলা বিভাগে স্নাতক, এছাড়াও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। একটি ফটো প্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান ছিলেন। এখন সেখানকার পরামর্শদাতা। গল্প উপন্যাস লেখার আগে নাটক দলে পরিচালনা করেছেন, মৌলিক নাটক লিখেছেন, নাট্যরূপ দিয়েছেন অন্য লেখকের গল্প থেকে। সিনে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ফাউন্ডার মেম্বার ছিলেন উত্তরপাড়া সিনে ক্লাবের। গল্প উপন্যাস লিখতে আসেন একটু দেরিতে, ৩২ বছর বয়সে। বড়দের পাশাপাশি ছোটদের জন্য গল্প উপন্যাস লিখে চলেছেন সমান তালে। এ যাবৎ বইয়ের সংখ্যা ৪০, ছোট বড়দের মিলিয়ে। ছোটদের জন্য প্রত্যেক পুজোয় লেখেন ডিটেকটিভ উপন্যাস। পুজোয় শ্রেষ্ঠ গল্প উপন্যাসের জন্য একাধিকবার পুরস্কৃত হয়েছেন। আজ কাহনে শুনবেন শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কাহিনী ডায়েরির সংকেত। উপন্যাসটি আমরা নিয়েছি আনন্দ পাবলিশার্স কর্তৃক প্রকাশিত দীপকাকু সমগ্র বইটি থেকে। বইটি কেনার লিঙ্ক থাকলো ডেসক্রিপশনে। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পতে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করবেন কাইন্ডলি। আর বিধিসম্মত সতর্কীকরণ, সিগারেট খাবেন না প্লিজ, ক্যান্সার সহ আরও অনেক রোগের কারণ। শুরু হচ্ছে শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের কাহিনী ডায়েরির সংকেত, প্রথম পর্ব। গল্পের শেষে ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে অন্তিম পর্বের ডিটেলস পেয়ে যাবেন। সাহিত্য দীর্ঘজীবী হোক। এত তাড়াতাড়ি সন্ধে নেমে যাবে ভাবতে পারেনি ঝিনুক। গাড়ির পেছনের সিটে বসে ড্রাইভার আশুদাকে বলে, মা যাই জিজ্ঞেস করুক একদম মুখ খুলবে না বলে দিলাম। সঙ্গে সঙ্গে ৯০ ডিগ্রি মাথা হেলায় আশুদা। ঝিনুকদের অনেক দিনের ড্রাইভার। এরকম নিরীহ ভালো মানুষ কলকাতায় খুব কমই পাওয়া যায়। মুর অ্যাভিনিউ ছেড়ে চণ্ডীঘোষ রোডে ঢুকেই ঝিনুকদের একতলা বাড়ি। ড্রয়িং রুমের জানলা খোলা, আলো এসে পড়েছে বাগানে। শীতের সন্ধ্যাতে জানলা খোলা মানে দীপকাকু এসেছেন। দাবা খেলছেন বাবার সঙ্গে। সিগারেটের ধোঁয়া বের হওয়ার জন্য খুলে রাখা হয়েছে জানলা। এই সময় দীপকাকুর উপস্থিতি মোটেই কাম্য নয়। অবশ্য দীপকাকুর কোনো সময় অসময় নেই, যখন ইচ্ছে চলে আসেন দাবা খেলতে। তিনি আবার নাকি ডিটেকটিভ। আজ পর্যন্ত কোনো উল্লেখযোগ্য কেস সলভ করেছেন বলে শোনেনি ঝিনুক। নিজের কাজ নিয়ে দীপকাকু যে হতাশ সেটা তাঁর আচরণে বেশ ফুটে বেরোয়। মিলিটারি থেকে রিটায়ার করার পর বাবার ব্যবসাটা এখন শখের। অফিস যাওয়ারও কোনো নির্দিষ্ট সময় নেই। বয়সের যথেষ্ট তফাৎ হলেও দুজনের জমে খুব। বাগানের গেটে গাড়ি দাঁড়াতেই খুলে গেল মেন দরজা। অত দূর থেকেই মা উদ্বিগ্ন স্বরে জানতে চাইলেন, কিরে এত দেরি হলো কেন? উত্তরটা ড্রয়িংয়ে এসে দিল ঝিনুক। আর বলো না, আধ ঘন্টার উপর পাওয়ার অফ ছিল ক্লাসে। কি বললো কেবল ফল্ট। কারেন্ট আসার পর সব কম্পিউটার স্টেডি করে পুরো ক্লাস নিয়ে তবে ছাড়লেন স্যার। একটা ফোন করলে পারতিস। জুতো খুলে র্যাকে রাখতে রাখতে ঝিনুক বলল, কি ফোন করব, ভাবছি এই হয়তো চলে আসবে কারেন্ট। ওটা বোধহয় কেবল ফল্ট ছিল না। দাবার বোর্ডের দিকে চোখ রেখে বললেন দীপকাকু। মানে
ঝিনুকের মুখে বিরক্তি মেশানো বিস্ময়। মানে আধ ঘন্টার মধ্যে ইলেকট্রিশিয়ান ডেকে কেবল সারানো কলকাতার পক্ষে একটু বাড়াবাড়ি। আমি তো আর তো ঘড়ির দিকে চোখ রেখে বসেছিলাম না, ওটা 1 ঘন্টাও হতে পারে। আর ওই সময়টুকু তোমরা কম্পিউটার ক্লাসে ব্যয় না করে গড়িয়াহাটে নেল পালিশ কিনতে চলে গেলে। অন্য যে কেউ হলে এই সময় ভীষণ চমকে যেত। ঝিনুক ততটা চমকালো না। দীপকাকুর এই ক্ষমতার বেশ কিছু নমুনা সে আগেও দেখেছে। শুধু খারাপ লাগে এই বিশেষ গুণটা যখন তার ওপর ব্যবহৃত হয়। একেই বোধহয় বলে ক্ষমতার অপব্যবহার। কিন্তু এত সহজে ধরা দিলে তো চলবে না, পাল্টা যুক্তি দেয় ঝিনুক। আপনি বোধহয় জানেন না, আমাদের কম্পিউটার ক্লাসে একবার ঢুকে গেলে না আর বেরোতে দেওয়া হয় না। বোর্ডে একটা দান দিয়ে মিটিমিটি হাসছেন দীপকাকু। হাসিটা বাবার নাকি ঝিনুকের উদ্দেশ্যে বোঝা যাচ্ছে না। মা থতমত খেয়ে দাঁড়িয়ে আলতো করে ঝিনুকের দিকে ঘাড় ঘুরিয়ে দীপকাকু বললেন, তোমাদের ইনস্টিটিউশনে আজ পাওয়ার অফ হয়নি, কোনো কারণে একটু আগে ছুটি হয়ে গেছে। তারপর তুমি আর শ্রবণা গড়িয়াহাটে গিয়েছিলে, প্রচুর ঘুরে ফুটপাতের দোকান থেকে অনামী কোম্পানির নেল পালিশ কিনেছ। রাগে গা হাত পা রিরি করছে ঝিনুকের। একই সঙ্গে বিস্ময়ের শেষ সীমায় পৌঁছে গেছে। আশ্চর্য ক্ষমতা মানুষটার। দাবার বোর্ড দেখে বোঝাই যাচ্ছে খেলা অনেকক্ষণ শুরু হয়েছে। দীপকাকুর পক্ষে ঝিনুকদের দেখে ফেলার কোনো সুযোগই নেই। মায়ের সামনে নিজেকে ভীষণ অসহায় লাগছে। এইসব অস্বস্তিকর সময়ে বাবাই একমাত্র ঝিনুকের সাপোর্টে হয়ে যান। বিচ্ছিরি একটা চাল দিয়ে বাবাকেও আজ বোবা করে রেখেছেন দীপকাকু। কি যে করে ঝিনুক। পায়ে পায়ে হেঁটে যাচ্ছিল ভেতর ঘরে, তখন মাকে শুনিয়ে আরেকটা টিপ্পনি কাটলেন দীপকাকু। বৌদি, ওর ব্যাগটা সার্চ করুন, ভায়োলেট কালারের নেল পালিশ পাবেন। নিজের ঘরে ঢুকে হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছিল ঝিনুকের। কি কুক্ষণেই যে দীপকাকু আসেন এই বাড়িতে, মা এখন হাজারো চিন্তা করতে শুরু করবেন। কাঁধের ব্যাগ বিছানায় ছুঁড়ে ফেলে অস্থির পায়চারি করে ঝিনুক। কিভাবে দীপকাকুকে শায়েস্তা করা যায়? মানুষটার কাজকর্ম নেই, ঘরে বসে পর্যবেক্ষণ ফলাচ্ছেন। এর আগেও একবার বিচ্ছিরি অবস্থার মধ্যে ফেলেছিলেন। 11 ফাইনাল। বাংলা পরীক্ষা দিয়ে এসে বাবাকে কোয়েশ্চেন পেপার দেখাচ্ছে ঝিনুক। বাবা জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে, সব আনসার করেছিস তো? হ্যাঁ বাবা। সুবোধ মেয়ের মতো বলেছিল ঝিনুক। সেদিনও উল্টো দিকের সোফায় বসেছিলেন দীপকাকু। দেখি কোশ্চেন পেপারটা বলে চেয়ে নিলেন। প্রশ্নপত্রে চোখ বুলিয়ে বলেন, 4 নম্বর প্রশ্নটা, মানে সংজ্ঞা লেখো। হয় তুমি লেখনি, নয়তো শেষে দায় সারা লিখেছ। কি করে বুঝলেন? 4 নম্বর কোশ্চেনে মাথায় রাইট মার্কটা অন্য পেনে দেওয়া, সেই পেনে তুমি পরীক্ষা দাও নেই। আমার মেয়েটার ছোট থেকেই ভুলো মন, লিখেছে পরে খেয়াল হতে মার্ক দিয়েছে। আজকের ব্যাপারটা যে কি করে আন্দাজ করলেন দীপকাকু, জানতে ভীষণ কৌতূহল হচ্ছে ঝিনুকের। কিন্তু জিজ্ঞেস করলে বেশি পাত্তা দেওয়া হয়ে যাবে। তার চেয়ে বরং দীপকাকুর এক পাটি চটি লুকিয়ে ফেলা যাক, খালি পায়ে বাড়ি ফিরুক, তাহলে বেশ হয়। এইসব ভাবতে ভাবতেই আচমকাই ঝিনুকের মনে পড়ে, আরে আজকেই না শ্রবণা বলছিল ওর দিদা দুটো উড়ো চিঠি পেয়েছেন, মৃত্যুর হুমকি দেওয়া চিঠি। ওরা কিছুই বুঝতে পারছেন না। পুলিশের কাছে যেতে ওর দিদার ভীষণ অনীহা। একজন প্রাইভেট ডিটেকটিভ খুঁজছেন। তখন কেন মনে পড়েনি দীপকাকুর কথা, এটা ভেবেই আশ্চর্য হয় ঝিনুক। আসলে ডিটেকটিভ বলতে যে চেহারার কথা চোখে ভাসে, দীপকাকুর সঙ্গে তার কোনো মিল নেই। মোটা গ্লাসের চশমা পরা দীপকাকুকে নেহাতি একজন অঙ্কের টিচার মনে হয়। ঘর থেকে বেরিয়ে আসে ঝিনুক। প্রথমে কিচেনে গিয়ে মাকে শান্ত করতে হবে। খুব অভিমান হলে মা 2-4 ঘন্টা কাছেই আসবেন না। এদিকে ঝিনুকের আবার খিদেও পেয়েছে। যা ভেবেছিল তাই, মা ফুঁপিয়ে ফুঁপিয়ে চাও বানাচ্ছে। ঝিনুক ভালোবাসে। মায়ের কাঁধের কাছে গিয়ে ঝিনুক বলল, সরি মা, আর হবে না,
শ্রবণাটা এমন জোর করলো না। কবজিতে চোখের জল মুছে মা বললেন, তুই তো উঠতে বসতে মিথ্যে কথা বলতে শুরু করেছিস। হ্যাঁ, কি সাহস হয়েছে তোর? ভর সন্ধেবেলা দুটো বাচ্চা মেয়ে গড়িয়াহাটে ঘুরে মার্কেটিং করছে। জানিস কত বাজে লোক ওখানে ঘুরে বেড়ায়? মা, আমি বা শ্রবণা কেউই তো বাচ্চা নই, দুজনেই হায়ার সেকেন্ডারি দিয়েছি। আর জানো, ভীতুদের চোখেই বাজে লোক বেশি পড়ে। হ্যাঁ হ্যাঁ, তুমি তো একেবারে সাহসী মাতঙ্গিনী। আসলে সব দোষ হলো গিয়ে তোর বাবার। উনিই আশকারা দিয়ে তোকে এভাবে মাথায় তুলেছেন। আরে বাবা, মেয়েকে কি আর ছেলের মতো করে মানুষ করা যায়? আরে প্রকৃতিগত কারণেই তো তারা ভিন্ন। এই শুরু হয়ে গেল। কতক্ষণ চলবে কে জানে। মানে মানে কিচেন থেকে কেটে পড়ে ঝিনুক। তাকে নিয়ে বাবা মায়ের এটা পুরনো এবং একমাত্র মতভেদ। এই হয়তো বাবা ক্যারাটে স্কুলে ভর্তি করে দিলেন, কদিন যেতেই ছাড়িয়ে নিয়ে এসে নাচের স্কুলে অ্যাডমিট করে দিলেন মা। বাবা শেখাচ্ছেন ক্যামেরায় ছবি তোলা, আর মা উলবোনা রান্না করা। আর আশ্চর্য, সব কিছুই মোটামুটি পেরে যায় ঝিনুক। অবশ্য কোনোটাই ভালো করে শেখা হয় না। তবে বাবার ইচ্ছেতেই ঝিনুকের সায় বেশি। বসার ঘরে এসে দাঁড়ায় ঝিনুক। বাবা দীপকাকু দুজনেই দাবায় মগ্ন। দীপকাকু হয়তো ভুলেই গেছেন কিছুক্ষণ আগে কি বিচ্ছিরি অবস্থায় ফেলেছিলেন ঝিনুককে। গলা ঝাঁকি দিয়ে বাবার সোফার হাতলে বসল ঝিনুক। কি হলো মা, পেয়েছে নেল পালিশটা? জানতে চাইলেন বাবা। মুড অফ, সার্চ করেনি। তাহলে তো পোয়া 12। এ সময় আমার কাছে শেল্টার নেওয়া কেন? তোমার কাছে নয়, দীপকাকুর সঙ্গে একটু কথা আছে। কি কথা? আমার বন্ধু শ্রবণাকে তো দেখেছেন, একটা না সমস্যায় পড়েছেন ওর দিদা। সমস্যাটা কি? ওসব পরে হবে। আমাদের বোর্ডের সমস্যা আরও ঘোরতর। শ্রবণার দিদা দুটো উড়ো চিঠি পেয়েছেন, লাইফ থ্রেটনিং লেটার, জানেন? গজের চালটা দিতে গিয়েও থেমে গেলেন দীপকাকু। বললেন, আর একটু ডিটেলে বলো। খুব বেশি কিছু তো শ্রবণা বলেনি। ওর দিদা নাকি একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের খোঁজ করছেন। পুলিশের কাছে যাননি? বোধহয় না। আরে কি হলো দীপঙ্কর, তোমার দাম দাও। দাঁড়ান, ব্যাপারটা শুনতে দিন। হ্যাঁ বলো। বলে ঝিনুকের দিকে পুরো ঘুরে গেলেন কাকু। বাবা বললেন, সত্যি দীপঙ্কর, তোমার পয়সার দেখছি খুবই খারাপ। একটা ছোট্ট মেয়ের ইনফরমেশনে তুমি রোজগারের গন্ধ পাচ্ছ। রোজগার নয় রজতদা, কাজের স্যাটিসফ্যাকশন। যেদিন থেকে সিদ্ধান্ত নিলাম গোয়েন্দাগিরি এটা প্রফেশন করে নেব, যার জন্য অফিস ঘর অবধি নিলাম, আজ পর্যন্ত একটাও জম্বেশ কেস এলো না। খালি ওই ছেলে কেন বকে যাচ্ছে ফলো করো, বিজনেস পার্টনার পার্সোনাল অ্যাকাউন্টে কত জমা করছে বের করে দাও, এইসব ফালতু কেস আসছে। রিয়েলি হোপলেস। হ্যাঁ, তোমার বন্ধুর সঙ্গে যোগাযোগ করা যায় না? নিশ্চয়ই যায়। বলে ঘরের কোণে ফোন স্ট্যান্ডের দিকে পা বাড়ায় ঝিনুক। মনে মনে দীপকাকুর উদ্দেশ্যে বলে, এই সব কেসে বোঝা যাবে আপনার বুদ্ধির দৌড়। নিজেকে একেবারে শার্লক হোমস ভেবে বসে আছেন। ডায়াল করতে শ্রবণাই ধরল। ঝিনুক বলল, হ্যাঁ হ্যালো, এই শোন না, তুই আজকে একজন প্রাইভেট ইনভেস্টিগেটরের কথা বলছিলি না? তোর দিদার দরকার। আমার এক চেনা। আরে শোন না, কি হয়েছে? বাড়ি ফিরে দেখি বাবা মা দুজনেই নেই। গঙ্গাদি বলল কি একটা ফোন পেয়ে তক্ষুনি দিদার বাড়ি গেছে। ফোন করলাম দিদাকে, বাবা ধরেছিলেন। তারপর যা বললেন, সে এক আশ্চর্য কাণ্ড। কি কাণ্ড? বিকেলের দিকে দিদা মাঝে মধ্যে ওই বউবাজার লাইব্রেরিতে বই পাল্টাতে যান, তো আজও গিয়েছিলেন। সন্ধেবেলা বাড়ি ফিরে দেখেন লিভিং ডাইনিং দুটো ঘরই লণ্ডভণ্ড, অথচ দিদা যেমনভাবে তালা দিয়ে গিয়েছিলেন ঘরে, সেটা ঠিক একই রকম আছে। তাহলে নিশ্চয়ই জানালা দিয়ে ঢুকেছিল। চুরি গেছে কিছু? না রে, কিছুই চুরি যায়নি, আর জানলাও বন্ধ ছিল ভিতর থেকে। স্ট্রেঞ্জ। বলে ঝিনুক ফোন কানে রেখেই দীপকাকুর দিকে তাকাতে গিয়ে দেখে দীপকাকু একেবারে ঘাড়ের কাছে এসে দাঁড়িয়েছেন। চোখ কুঁচকে ঝিনুক রিসিভারে বলল, আচ্ছা, তোর দিদার বাড়ির কাজের লোকগুলো তখন কোথায় ছিল?
লক্ষ্মী পিসি আর বিনায়কদা তো বাড়িতেই ছিল, ড্রাইভার ছিল গাড়িতে দিদার সঙ্গে। তাহলে ব্যাপারটা তো বেশ গোলমেলে মনে হচ্ছে। আচ্ছা শোন না, দীপ কাকুকে নিয়ে কি এখনই যাবো তোদের বাড়িতে? দীপ কাকুকে? ও হ্যাঁ, সরি, তোকে তো বলাই হয়নি। দীপ কাকু আমাদের বাড়ির খুব ঘনিষ্ঠ আর খুবই উঁচু মানের প্রাইভেট ডিটেকটিভ। কথাটা বলেই আর চোখে দীপকাকুকে একবার দেখে নেয় ঝিনুক। উঁচু মানের খোঁচাটা কি ধরতে পারলেন? মনে হয় না, অন্যমনস্ক হয়ে কি যেন ভাবছেন। ফোনের ওপারে শ্রবণা বলে, দাঁড়া, ফোনে একবার বাবার সঙ্গে কন্ট্যাক্ট করি, দেখি কি বলেন। ফোন ছেড়ে দেয় শ্রবণা। রিসিভার নামিয়ে রাখে ঝিনুক। দীপকাকু সাগ্রহে জানতে চান, কি বলল? এখনই যেতে হবে? মাথা নাড়ে ঝিনুক। তখনই চাউমিনের প্লেট নিয়ে ঘরে ঢুকলেন মা। বললেন, কেউ কোথাও যাবে না, আগে খেয়ে নাও। সোফায় ফিরে আসলেন দীপকাকু। ঝিনুকও। মা এখন অনেকটা স্বাভাবিক। বললেন, আচ্ছা দীপঙ্কর, এবার একটু বলো তো তুমি কি করে বুঝলে যে ঝিনুক গড়িয়াহাটে গিয়েছিল? তার উপর আবার বেগুনি রঙের নেল পালিশ কিনেছে, খুব ঘুরেছে। চাউমিনের প্লেট হাতে তুলে দীপকাকু বললেন, ভেরি সিম্পল বৌদি। ঝিনু ঘরে ঢুকতে আমি হালকা স্পিরিট আর নেল পালিশ রিমুভারের গন্ধ পাই। ওর জুতোয় প্রচুর ধুলো, গাড়িতে যাতায়াত করেছে, এত ধুলো তো লাগার কথা নয়। কিন্তু তুমি নেল পালিশের রংটা পর্যন্ত কি করে বলে দিলে? ওটা ওর ওই হাতের নখ চেটো লক্ষ্য করলে বুঝতে পারবেন। ঝিনুক নিজের বাঁ হাত চোখের সামনে মেলে ধরে বেশ বিব্রত বোধ করল। সত্যিই পছন্দ করার আগে অন্য রং বড্ড বেশিবার চেটোই আর নখে ট্রাই করা হয়ে গেছে। সিলেক্টেড রংটা লাগানো আছে নখে। দীপকাকুর পর্যবেক্ষণ ক্ষমতা দেখে মা তো থ। বাবা পর্যন্ত বলে উঠলেন, মার্ভেলাস! দীপঙ্কর, দীপঙ্কর তোমার হবে। অন্য সময় হলে হয়তো প্রশংসাটা উপভোগ করতেন দীপকাকু। এখন মাথায় ঘুরছে শ্রবণার দিদার কেসটা। ঝিনুককে জিজ্ঞেস করলেন, শ্রবণার দিদার বাড়িটা কোথায়? ওই তো ক্রিকরো, বিশাল সাহেবী আমলের বাড়ি, জানেন, দোতলা। আর মাস চারেক আগে একবার আমি শ্রবণার সঙ্গে ওখানে গেছিও। ওই বাড়িতে দিদার তো নিজের লোক বলতে কেউই নেই, 3 জন সবসময়ের কাজের লোক নিয়েই উনি থাকেন। নিজের লোক নেই কেন? শ্রবণার তো কোনো মামা নেই, দাদুও মারা গেছেন, দিদার 3 মেয়ে, 3 জনেরই বিয়ে হয়ে গেছে। কি মনে হচ্ছে, কেসটা দেবে আমাকে? দীপঙ্কর, তোমার মতো জিনিয়াসকে সব মানায় না। কেস যদি আসার হয় এমনিই আসবে, এত আগ্রহ দেখানোর কিছু নেই। রজতদা, আপনি যদি আমার লাইনে আসতেন বুঝতেন কি কঠিন ঠাঁই। গল্প উপন্যাসে প্রাইভেট ডিটেকটিভদের যেরকম উজ্জ্বল করে দেখানো হয়, বাস্তবে তা নয়। বিশেষ করে আমাদের কলকাতা পুলিশের গোয়েন্দারা যথেষ্ট যোগ্য, প্রাইভেট ডিটেকটিভরা সেখানে ভিড়তেই পারে না। আপনি এই মুহূর্তে কলকাতার কোনো উল্লেখযোগ্য গোয়েন্দার নাম বলতে পারবেন? মাথা নাড়লেন বাবা। পরক্ষণেই বললেন, দেখো, বাস্তবে বাঙালিরা গোয়েন্দাগিরির চাইতে দাওয়াটা ভালো খেলে। নাও, চাল দাও, চাল দাও। দায়সারাভাবে দীপকাকু যে চালটা দিলেন, ঝিনুক অবধি ভীষণ চমকে ওঠে। 2টো চালের পরেই মেট নির্ঘাত। কি হলো মানুষটার? কেসটা হাতে আসতে না আসতেই বেহাল হয়ে পড়েছেন। কথা ছিল সকাল 8টায় আসার, 7:30টায় হাজির দীপকাকু। ঝিনুক সবে বিছানা থেকে উঠে আড়মোড়া ভাঙছে। FM রেডিওতে বাজছে রবীন্দ্রসঙ্গীত। দীপকাকুর সাড়া পেয়ে বিছানা থেকে লাফিয়ে পড়ে ঝিনুক। দ্রুত রেডি হতে থাকে। কাল সন্ধেবেলা ঝিনুকের ফোনের পর শ্রবণা তার বাবার সঙ্গে যোগাযোগ করে। ঠিক 1 ঘন্টা পরে রিংব্যাক করে শ্রবণা। হ্যাঁ হ্যালো, দিদাকে বলা হয়েছে তোর দীপকাকুর কথা, কালই দেখা করতে চান, পারবি নিয়ে আসতে? কেন পারবো না, কটায় কোথায় যেতে হবে তুই বল না শুধু। সকাল 9টা-10টা দিদার বাড়িতেই, আমরা ওখানেই থাকবো। ঠিক আছে। দীপকাকু জেনে নেন কি কথা হলো। তারপর বলেন, আবার শ্রবণাকে ফোন করো, বলো ওর বাবা মা যেমন যাচ্ছেন যান, আমরা ওকে তুলে নেব। কেন? ওর দিদার সম্বন্ধে কিছু তথ্য আগে ভাগে জেনে নিতে হবে। যা বাবা, সে তোর বাবা মায়ের কাছ থেকেও আপনি জেনে নিতে পারবেন।
বড়দের তথ্যের চেয়ে তোমাদের বয়সীদের তথ্য অনেক বেশি নির্ভরযোগ্য, কেননা তা কখনোই বিশেষ উদ্দেশ্য প্রণোদিত হয় না। কথাটা মাথায় ঠিকঠাক না ঢুকলেও আগাম একটা উত্তেজনা বোধ করছিল ঝিনুক। তাহলে কি সত্যিই সে কোনো রহস্যজনক ঘটনার সঙ্গে যুক্ত হতে যাচ্ছে? তখনই মা বলে ওঠেন, তোর কি দরকার এসবের মধ্যে থাকার? তুই বলে রেখেছিস দীপ কাকু ঠিক পৌঁছে যাবে, ব্যাস মিটে গেল। না বৌদি, আমাকে ইন্ট্রোডিউস করার জন্য ঝিনুকে একবার অন্তত দরকার। যতদূর বোঝা যাচ্ছে ভদ্রমহিলা এখনো পুলিশের কাছে যাননি, কোনো কারণে ঘটনাগুলো গোপনই রাখতে চান, বিশ্বস্ত মানুষ ছাড়া মুখ খুলবেন না। সেক্ষেত্রে ঝিনুক সঙ্গে থাকলে মহিলা হয়তো আমার ব্যাপারে নিশ্চিন্ত বোধ করবেন। দীপকাকুর কথায় বাবাও সায় দেন। তখনই ঠিক হয়ে যায় প্রোগ্রাম। নিজের আলমারি খুলে দাঁড়িয়ে আছে ঝিনুক, ভাবছে কি পরা যায়। ডিটেকটিভ কাহিনীতে ঢুকতে যাচ্ছে, জিন্স ক্যাজুয়াল টপই বোধহয় মানাবে। কিচেন থেকে মায়ের গলা ভেসে আসে, দীপঙ্কর একটু বসো, একেবারে ব্রেকফাস্ট করে তারপরে যাবে। ড্রয়িং থেকে দীপকাকু বললেন, না বৌদি, দেরি হয়ে যাবে, শুধু চা। ঝিনুককে তাড়াতাড়ি রেডি হতে বলুন। ঝিনুক একদম টিপটপ হয়ে ড্রয়িংয়ে এসে দাঁড়ায়। প্লেটে ঢেলে তাড়াতাড়ি চা খাচ্ছেন দীপকাকু। কিন্তু একই ড্রেস, সদ্য চান করা, পেতে আঁচড়ানো চুল, ইন না করে পরা আদ্যিকালের সাদা শার্ট, কালো প্যান্ট, কাবলি জুতো, পকেটে পেন, চোখে ঢাউস চশমা। একেই বোধহয় বলে সওদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি। ঝিনুক ভাবে বেকার সে এত চিন্তাভাবনা করে ড্রেস করল। ঝিনুককে দেখে দীপকাকু বললেন, চলো বেরিয়ে পড়া যাক। জানলার কাছে আয়না রেখে মেজাজে দাড়ি কাটছেন বাবা। আয়না থেকে মুখ না সরিয়েই বাবা টিপ্পনি কাটলেন, এই শোন, যাওয়ার সময় কালীঘাটে একটা পুজো দিয়ে যাস। আরে হ্যাঁ, আমার গাড়িটা নিতে পারিস, মক্কেলকে ইমপ্রেস করা যাবে। অফিসের জন্য আমি না হয় ট্যাক্সি নিয়ে নেব। বাবার খোঁচা গায়ে মাখেন না দীপকাকু। ঝিনুকরা বেরিয়ে পড়ে। ঝিনুকদের গাড়িটা ব্যবহার করতে কোনো দ্বিধা দেখাননি দীপকাকু। আশুদা গাড়ি চালাচ্ছে, মুখটা একটু থমথমে। মনে হয় পছন্দ করছে না দীপকাকুকে। কাল গড়িয়াহাটে ঘোরার ব্যাপারটা চেপে যাওয়ার জন্য মায়ের কাছে বকুনি খেয়েছে। বেচারা আশুদা। গাড়ির পেছনের সিটে শ্রবণা, দীপকাকু, ঝিনুক। ওয়্যারলেস মাঠের সামনে থেকে শ্রবণাকে তোলা হয়েছে। ও রেডি হয়ে দাঁড়িয়েছিল। দীপকাকু একটার পর একটা প্রশ্ন করে শ্রবণার থেকে জেনে নিচ্ছেন ওর দিদার সবিস্তার। ওদের কথোপকথনে কান রেখে জানলার বাইরে তাকিয়ে আছে ঝিনুক। দীপকাকুর প্রশ্নের উত্তরে শ্রবণা এতক্ষণ যা যা বলেছে তা মোটামুটি এরকম। ওর দিদার নাম অপরাজিতা বসু, বয়স প্রায় 60। তখনকার দিনে বেশ উচ্চশিক্ষিত, ইতিহাসে এমএ। বছর 15 হলো স্বামী মারা গেছেন। বাড়িটা ওর শ্বশুরমশাই কিনেছিলেন এক সাহেবের কাছ থেকে। এদের স্বাধীন হওয়ার পর সাহেব সস্তায় বাড়িটা বিক্রি করে দিয়ে চলে যায়। অপরাজিতার স্বামী ছিলেন একমাত্র সন্তান, অতএব বাড়িটার মালিক এখন অপরাজিতা দেবী। স্বামী ছিলেন সফল ব্যবসায়ী, ট্যাংরায় জুতো তৈরির কারখানা ছিল। কারখানাটা আপাতত লিজে দেওয়া আছে, সেখান থেকেই অপরাজিতা দেবীর যা কিছু আয়। একসময় অতি সচ্ছল অবস্থায় থাকার কারণে ওর খরচের হাতটা বেশ বেশি। না চাইতেই 3 মেয়ের জন্য যথেষ্ট ব্যয় করেন। শ্রবণার হয়েছে সুবিধে, বায়না করলেই জিনিস পেয়ে যায়। রিসেন্টলি একটা মোবাইল ফোনের সেট বাগিয়েছে দিদার থেকে। বিশাল বাড়িটা মেনটেন করতেও বেশ কিছুটা খরচ হয়। নিচের তলাটা তাই ভাড়া দিতেন। শেষ ভাড়াটে অপঘাতে মারা যাওয়ার পর আর ভাড়া দেননি। অপঘাত মানে কিভাবে মারা গিয়েছিলেন? শ্রবণার বর্ণনায় বাধা দিয়ে জিজ্ঞেস করেন দীপকাকু। শ্রবণা বলে, সুইসাইড, বিষ খেয়েছিলেন। তারপরেও শ্রবণা আরও কিছু বলে যাচ্ছিল। দিদার হাই প্রেশার, কি খেতে ভালোবাসেন, গুনগুন করে এত সুন্দর গান করেন, অনেক বড় শিল্পীর তাক লেগে যাবে। বোঝাই যাচ্ছিল শ্রবণা তার দিদাকে খুবই ভালোবাসে। দীপকাকু গুম মেরে বসে আছেন। গাড়ি লেনিন সরণি ক্রস করে ক্রিক রোতে ঢুকে পড়ল।
বাইরে থেকে বাড়িটার প্রাচীনত্ব বা বিশালতা কিছুই বোঝা যায় না। লোহার উঁচু গেটটুকু বাদ দিয়ে পাঁচিলের গায়ে পান সিগারেটের দোকান, চা গুমটি, আরেকটা প্লাস্টিক ছাউনির অস্থায়ী সংসার। গেটের সামনে দাঁড়িয়ে হর্ন দিতেই কে যেন এসে খুলে দিল। নুড়ি বিছানো রাস্তা। ঝিনুকদের গাড়ি গিয়ে দাঁড়ালো পোর্টিকোর তলায়। শ্রবণার বাবা নেমে এসেছেন নিচে। ঝিনুকের সঙ্গে হাসি বিনিময় হলো। দীপকাকুকে নমস্কার করে বললেন, নমস্কার নমস্কার, আসুন। আমি হচ্ছি শ্রবণার বাবা, সমীর সেন। আসুন। নমস্কার, আমি দীপঙ্কর বাগচি, প্রাইভেট ইনভেস্টিগেটর। হ্যাঁ, শ্রবণা আমাকে সব বলেছে, সেই অনুযায়ী ওর দিদাকেও বলেছি। আসুন, উনি আপনার জন্যই অপেক্ষা করছেন। পুরনো আমলের কাঠের চওড়া সিঁড়ি ধরে ওপরে উঠে এলো ঝিনুকরা। লম্বা ফালি বারান্দা, কোমর সমান লোহার নকশাকাটা গ্রিল। সমীর আঙ্কেল যে ঘরটায় নিয়ে এলেন সেটাকে কিছুতেই ড্রয়িং রুম বলে চালানো যাবে না, বৈঠকখানা বলাই ভালো। বিশাল দরজা, জানলার মাথায় রঙিন কাঁচের আর্চ, মেঝেতে পুরনো দিনের চৌখুপি, বড় বড় সাদা কালো টাইলস। এ ঘরে আগেও একবার এসেছে ঝিনুক। সেদিনের মতো আজও পরিপাটি করে সাজানো আলমারি ভর্তি বই, দেওয়ালে নানান সাইজের অয়েল পেন্টিং, কালো পালিশের প্রকাণ্ড সোফা, সেন্টার টেবিল, কর্নার র্যাক, সব কিছুর মধ্যেই প্রাচীন ঐতিহ্যের ছোঁয়া। এমনকি ঘরের কোণে চোঙাওয়ালা গ্রামাফোন পর্যন্ত আছে। আগের বার এত খুঁটিয়ে ঝিনুকে সব লক্ষ্য করেনি। এটা কি দীপকাকুর সঙ্গে আসার ফল? সোফায় বসে ঘরের চারপাশে চোখ বোলাচ্ছেন দীপকাকু। মুখে কিসের যেন অসন্তুষ্টি। সমীর আঙ্কেল আর শ্রবণা গেছে অপরাজিতা দেবীকে ডাকতে। বাড়িটা বড্ড নিঝুম। দূরে কোনো গলিতে ফেরিওয়ালা ডেকে যাচ্ছে। ক্রিক রো থেকে ভেসে আসছে গাড়ি এবং হাতে টানা রিকশার চলাচলের শব্দ। কলকাতাটাই যেন পিছিয়ে গেছে 50-60 বছর। কিছুক্ষণের মধ্যেই অপরাজিতা দেবী এলেন। ঝিনুক উঠে গিয়ে প্রণাম করল। নমস্কার, চিনতে পারছেন? ঝিনুকের থুতনি ধরে আদর করে অপরাজিতা দেবী বললেন, কেন চিনব না? তুমি তো ঝিনুক, ভালো নাম আঁখি। শ্রবণার সঙ্গে একবারই এসেছিলে। শ্রবণার দিদার স্মৃতিশক্তি দেখে কৃতার্থ হয় ঝিনুক। ভালো নামটা অবধি মনে রেখেছেন। একই সঙ্গে খারাপ লাগে 4 মাস আগের সেই স্নিগ্ধ লাবণ্যময়ী ভাবটা যেন একটু কম পড়ে গেছে ওর চেহারায়। দুশ্চিন্তার কারণেই হয়তো। সমীর আঙ্কেল আলাপ করিয়ে দিলেন দীপকাকু আর অপরাজিতা দেবীর মধ্যে। অপরাজিতা দেবী সোফায় বসতে যাচ্ছিলেন। দীপকাকু বললেন, চিঠি দুটো সঙ্গে আছে? মাথা হেলিয়ে অপরাজিতা দেবী আঁচলের আড়ালে রাখা দুটো ভাঁজ করা কাগজ এগিয়ে দিলেন। কাগজ দুটো নিয়ে দীপকাকু প্রথমে পকেট থেকে ম্যাগনিফাইং গ্লাস বের করলেন। ঝিনুক ভাবে, অত পুরু লেন্সের চশমাতেও হলো না, আতশ কাঁচ লাগবে। খুব দ্রুত আতশ কাঁচ সামনে রেখে চিঠি দুটো পড়ে নিলেন দীপকাকু। তারপর কাগজ দুটো এক এক করে আলোর দিকে ধরলেন। ফের আতশ কাঁচ দিয়ে কী সব দেখলেন খুঁটিয়ে। চিঠি দুটো টেবিলে নামিয়ে রাখলেন। ঝিনুকের চিঠি দুটো দেখতে বড্ড কৌতূহল হচ্ছে। মায়ের সঙ্গে দীপকাকুর আলাপ করাতে যাচ্ছিল শ্রবণা। দীপকাকু প্রচণ্ড বিরক্তির শব্দ করে উঠে দাঁড়ালেন। আপনারা তো একটা খুব গুরুত্বপূর্ণ ভুল করে বসে আছেন। জিজ্ঞাসু দৃষ্টিতে সবাই দীপকাকুর দিকে তাকালো। সমীর আঙ্কেল বললেন, ভুল মানে কি ভুল বলুন তো? কালকে লণ্ডভণ্ড ঘরটা আবার সাজাতে গেলেন কেন? আপনারা নিজের হাতে নষ্ট করেছেন অনেক সূত্র। আসলে ঘর এলোমেলো থাকলে আমার ভীষণ অস্বস্তি হয়। তার উপর শোয়ার ঘরটা না গোছালে ঘুমোতাম কি করে? আশ্চর্য, আপনার ঘুমটাই বড় হলো। বলে সজোরে পায়চারি করতে থাকেন দীপকাকু। ঝিনুক বুঝতে পারে এ ঘরে এসে থেকে কেন দীপকাকুর মুখে অসন্তোষ লেগেছিল। সাময়িক একটা বিরতি পেয়ে ঝিনুক টেবিল থেকে চিঠি দুটো তুলে নিল। চোখ বোলাতেই বুক হিম হয়ে যায় ঝিনুকের। কম্পিউটারে বাংলা হরফে লেখা চিঠি। একটায় লেখা, যে মূল্যবান জিনিসটা আপনার কাছে আছে সেটা চাই। যদি রাজি থাকেন
কাল সকালে নীল শাড়ি পরে বারান্দায় দাঁড়ান, পরে যোগাযোগ করে নেব। রাজি না হলে আপনার মৃত্যু নিশ্চিত। আর একটাই লেখা, অযথা ঝুঁকি নিচ্ছেন। আরো 1 সপ্তাহ সময় দেওয়া হলো, মৃত্যুটা কিন্তু যন্ত্রণাদায়ক হবে। বোঝাই যাচ্ছে প্রথম চিঠির প্রস্তাবে রাজি হননি অপরাজিতা দেবী। তারপরেই আসে দ্বিতীয় চিঠি। ঝিনুক অবাক হয়ে ভাবে, এরকম দুটো মারাত্মক চিঠি পড়ার পর কি করে এত নির্বিকার থাকলেন দীপকাকু। তার মাথায় এখন ঘুরছে ঘরটা কেন গোছানো হলো। পাইচারি থামিয়ে দীপকাকু অপরাজিতা দেবীকে জিজ্ঞেস করলেন, আমাকে একটা কথা স্পষ্ট করে বলুন তো, এত কিছুর পরেও কেন পুলিশকে খবর দেননি? পুলিশ সম্বন্ধে আমার এক ধরনের বিরক্তি এসে গেছে। কেন? দীপকাকুর প্রশ্নে অপরাজিতা দেবী বললেন, আমার নিচের ঘরে ভাড়া ছিলেন সত্যবান মিত্র। 2 মাস হলো মারা গেছেন, সুইসাইড। সে সময় পুলিশ এসে দিনের পর দিন আমাকে জেরা করেছে। এমন আতঙ্ক হয়ে গিয়েছিল, আমি ঘুমের মধ্যেও পুলিশি জেরা শুনতে পেতাম। আমার কাজের লোকেরাও অতিষ্ঠ হয়ে উঠেছিল। ভদ্রলোক পড়াশুনো নিয়েই থাকতেন, অত্যন্ত ভালো মানুষ। কেন যে হঠাৎ? চিঠি দূরত্ব কম আতঙ্কের নয়, আপনি ভয় পাননি? এই বয়সে আর মৃত্যু ভয় পাই না। মরতে তো একদিন হবেই, আমার জীবনে আর বাকিটা কি আছে? কিন্তু যন্ত্রণাদায়ক মৃত্যু নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। সেটা ঠিক, আর তাই জন্যই আপনাকে ডাকা। মূল্যবান বস্তুটি কি একবার দেখতে পারি? সেটাই তো বুঝতে পারছি না। হ্যাঁ? ভ্রু কুঁচকে যায় দীপকাকুর। অবাক কণ্ঠে বলে ওঠেন, তার মানে আপনি জানেন না আপনার কাছে কি যাওয়া হচ্ছে? ঠিক তাই। দেখুন দীপঙ্কর বাবু, এ বাড়ির অনেক কিছুই পুরনো আমলের। ফার্নিচার থেকে শুরু করে নানান শো পিস, তারপরে দুষ্প্রাপ্য বই। কোনটা যে কত পুরনো এবং অতি মূল্যবান সেটা আমার মাদার ইন ল ঠিক বুঝতে পারছেন না। এটা বোঝার অবশ্য একটা সহজ উপায় আছে। কিউরিওর এক্সপার্ট ডেকে নিয়ে এসে এ বাড়ির জিনিসগুলোকে একবার পরীক্ষা করিয়ে নেওয়া যায়। বলে চুপ করে ভাবতে লাগলেন দীপকাকু। শ্রবণার মা এতক্ষণ শুধু শুনে যাচ্ছিলেন, এবার তার মায়ের উদ্দেশ্যে বলে উঠলেন, মা, তোমার গয়নাগাটিগুলোর কথা বলো। সে আর কি বলবো, 3 মেয়ের বিয়ে দিতে অনেকটাই বেরিয়ে গেছে। আছে যে কটা সব পুরনো আমলের, রাজা রানী নবাব আমলের হলেও অবিশ্বাস করার উপায় নেই। আমার শ্বশুরমশাইয়ের পুরনো জিনিস কেনার ঝোঁক ছিল। অপরাজিতা দেবীর কথাগুলো মনস্ক ছাত্রের মতো শুনছেন দীপকাকু। ঝিনুক দীপকাকুকে এরকম ভঙ্গিতে আগে কখনো দেখেনি। এই ছটফট করছেন, পরক্ষণেই শান্ত। অপরাজিতা দেবী বললেন, গয়নাগুলো কি আপনি একবার দেখবেন? এখন না। আচ্ছা, আপনি ওগুলো ব্যাংকের ভল্টে রাখেননি কেন? সে অনেক ঝামেলার। তাছাড়া বললাম তো, বেশি কিছু নেই। আত্মীয় স্বজনদের মধ্যে বিয়ে থা লেগেই থাকে। আমার মেয়েরা নাতনিরা পড়তে চায়। একটা সোনার কোমর বন্ধ আছে, আর নবাব আমলের মুক্তোর মালা। আপনি কি করে জানলেন ওটা নবাব আমলের? বাবা আমাদের গল্প করেছেন। দীপকাকু হঠাৎ উঠে দাঁড়ালেন। আমি একবার শোয়ার ঘরটা দেখব। হ্যাঁ, অবশ্যই, আসুন। ঝিনুকরা সবাই মিলে অপরাজিতা দেবীর শোয়ার ঘরে আসে। বৈঠকখানার মতো এই ঘরটাও সুন্দর করে সাজানো। কারুকাজ করা পালঙ্ক, বড় বড় দুটো আলমারি, একটা কাঠের, অন্যটা স্টিলের, ওয়ার্ড্রোব, উঁচু বুককেস। ঘরে একমাত্র বেমানান আধুনিক জিনিসটি হচ্ছে রেফ্রিজারেটর। খড়খড়িয়ে দেওয়া জানলা 3টে হাট করে খোলা। বাইরে ঝকঝকে রোদ্দুর। ঘরের চারপাশে চোখ বুলিয়ে দীপকাকু চলে গেলেন জানলার কাছে। ঝিনুকও গেল। জানলার নিচে বাগান। দীপকাকু জানলার গরাতগুলো টেনে টেনে দেখছেন, পরীক্ষা করছেন ছিটকিনিগুলো। কাজ করতে করতেই অপরাজিতা দেবীকে জিজ্ঞেস করলেন, আপনি যখন লাইব্রেরি যাওয়ার জন্য বেরোলেন, দরজা জানালা কি নিজের হাতে বন্ধ করেছিলেন, নাকি কোনো কাজের লোক হেল্প করেছিল?
ভালো করে মনে করুন তো। আমি করেছিলাম, পুরো মনে করতে পারছি। ফাইন। বলে দীপকাকু এবার যেটা শুরু করলেন তা দেখে ঝিনুক একেবারে থ। পকেট থেকে মেজারমেন্ট টেপ বার করে গড়াদের দূরত্ব মাপছেন। আবার বেরোলো আতশ কাঁচ। গভীর মনোযোগ দিয়ে নিরীক্ষণ করতে লাগলেন গরাদ, কাঠের ফ্রেম। কাজ শেষ করে ঘুরে দাঁড়ালেন। অপরাজিতা দেবীকে বললেন, গয়নাগাটি নিশ্চয়ই স্টিলের আলমারিতে ছিল? সম্মতিসূচক ঘাড় নাড়লেন অপরাজিতা দেবী। ঘটনার পর গয়নাগুলো আছে কিনা দেখে নিয়েছিলেন? দেখেছিলাম, আছে। সবাইকে থতমত খাইয়ে দীপকাকু এবার জ্বলন্ত টর্চ নিয়ে ঘরে হামাগুড়ি দিতে শুরু করেছেন। ঝিনুকের ভারী অস্বস্তি হচ্ছে, বাড়াবাড়ি মনে হচ্ছে ব্যাপারটা। এরা কি ভাবছেন কে জানে। খাটের তলায় আলমারির নিচে আলোকিত টর্চ বুলিয়ে উঠে দাঁড়ালেন দীপকাকু। এতক্ষণের কর্মকাণ্ডে অদ্ভুত চেহারা হয়েছে তার। চুল উস্কো খুস্কো, নাকের ডগায় চশমা, সামান্য জোরে শ্বাস নিচ্ছেন। একটু ধাতস্থ হয়ে বললেন, আপনাদের আর একটু কষ্ট দেব? আরে না না, বলুন না, কষ্টের কি আছে, বলুন। এই ঘরটাকে গতকাল সন্ধ্যের মতো এলোমেলো করতে হবে। জানি ব্যাপারটা ততটা নিখুঁত হবে না, তবু যতটা পারা যায়। সত্যি এ বাড়ির সবাই ভদ্র, কেউ আপত্তি তুললেন না। অপরাজিতা দেবীর উদ্দেশ্যে দীপকাকু বললেন, না না, আপনাকে কিছু করতে হবে না, আপনি শুধু বর্ণনা করে যান। আমি আর সমীরবাবু জিনিসগুলো কালকের মতো করে নিচ্ছি। মাথা হেলিয়ে অপরাজিতা দেবী বর্ণনা দিতে শুরু করলেন। আলনার সব শাড়ি কাপড় মাটিতে ফেলা ছিল, ড্রেসিং টেবিলের সব দেরাজ খোলা, রাইটিং টেবিলের ফাইলগুলো বিছানায় ওলট পালট করে রাখা, বুকশেলফের বেশ কিছু বই মেঝেতে পড়েছিল। এই সময় ঝিনুকের কনুই ধরে কে যেন টান মারে। ঘুরে তাকাতে দেখে শ্রবণা চোখের ইশারায় বাইরে যেতে বলছে। ঘরের বাইরে এসে শ্রবণা হতাশ ভঙ্গিতে বলে ওঠে, হ্যাঁ রে, সত্যি করে বলতো, লোকটা পাগল না জিনিয়াস? দুটোর মাঝামাঝি। খুবই উঁচু মানের গোয়েন্দা, আর জানিস দারুণ দাবা খেলেন। শেষ কথাটা বলে ফেলে বিব্রত বোধ করে ঝিনুক। সার্থক গোয়েন্দার ভালো দাবা খেলাটা কতটা আবশ্যক সেটা জানে না সে। শ্রবণার চিন্তিত মুখ দেখে বোঝা যাচ্ছে কথাটা মনে ধরেনি। শ্রবণা বলে ওঠে, ওর সলভ করা মেজর কোনো কেস তোর জানা আছে? নিশ্চয়ই, ওই তো ওই বেহালার ব্যবসায়ী পুত্র অপহরণ, বারাসাতে জাল নোটের চক্র, আবার ওই যে সোনারপুরের মন্দিরে অষ্টধাতুর মূর্তি চুরি হয়েছিল, এই এত মিথ্যেগুলো বলতে একটুও গলা কাঁপছে না ঝিনুকের। আসলে ঘটনাগুলো নিউজ পেপারের মাধ্যমে এত চেনা চেনা ঠেকে চট করে কেউ অবিশ্বাস করতে পারবে না। যদিও শ্রবণার মুখ থেকে এখনো সন্দেহের মেঘ কাটেনি। বাঁচিয়ে দিল এ বাড়ির কাজের মহিলা এসে। মাঝ বয়সী, আচরণে জড়সড় ভাব, সম্ভবত লক্ষ্মী মাসি। তার পেছনেই 2 ধাপ সিঁড়ির নিচে দাঁড়িয়ে আছে যে লোকটা, সে হয় ড্রাইভার নয়তো বিনায়ক দা। গতবার যখন এসেছিল ঝিনুক ভালো করে লক্ষ্য করেনি এদের। লক্ষ্মী মাসি ভয় পাওয়া গলায় শ্রবণাকে বলে, পুলিশ এসেছে নাকি গো দিদি? ওই উপরতলায় কিরকম যেন সব ওই উড়ুম দুরুম আওয়াজ হচ্ছে। না, পুলিশ নয়, তোমরা তোমাদের কাজে যাও, গম্ভীরভাবে বলে শ্রবণা। লক্ষ্মী মাসি মোটেই জায়গা ছাড়ে না, সেখানে দাঁড়িয়েই উঁকি ঝুঁকি মারতে থাকে ঘরের দিকে। শ্রবণা ঝিনুক ঘরে ঢুকে যায়। পরিপাটি ঘরটার কি বিচ্ছিরি অবস্থা হয়েছে এখন। চারিদিকে জিনিসপত্র ছড়ানো ছেটানো। গালে হাত দিয়ে এক দৃষ্টিতে সেসবের দিকে তাকিয়ে আছেন দীপকাকু। এত কিছুর পরেও বিরক্ত না হয়ে অপরাজিতা দেবী বললেন, ও বলা হয়নি, ফ্রিজে যা মিষ্টি ছিল সব খেয়েছে। ফ্রিজ থেকে জল খেয়ে বোতলটা এখানে রাখা ছিল। বোতলটা নিচু হয়ে টেবিলের ওপর রেখে কাজ শেষ করলেন অপরাজিতা দেবী। দীপকাকু একই ভঙ্গিতে। হঠাৎ স্ট্যাচু ভেঙে বলে উঠলেন, ঠিক আছে, জিনিসগুলো গুছিয়ে নিন, আমি একবার বাড়ির পিছনের বাগানটা দেখব। শ্রবণার বাবা সঙ্গে সঙ্গে রাজি। ঝিনুক একটু দোটানায় পড়ে যায়। সে ছাড়া ঘরের 3 মহিলা জিনিসগুলো গুছোচ্ছে। তার কি সাহায্য করা উচিত?
ওদিকে দীপকাকু কি করেন সেটা দেখার জন্য ভীষণ কৌতূহল হচ্ছে। শেষমেশ দীপকাকুদেরই ফলো করে ঝিনুক। বাড়ির পেছনের বাগানটা ভীষণ নিরালা, বড় বড় গাছ, 2-4টে পাখিও ডাকছে। দারুণ পরিবেশ। বাগান শেষে উঁচু পাঁচিল। বোঝাই যাচ্ছে এদিকে কেউ খুব একটা আসে না। বাগানটা দেখতে দেখতে একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল ঝিনুক। হঠাৎ দেখে বাড়ির দেওয়াল থেকে ফিট 3 ছেড়ে হেঁটে যাচ্ছেন দীপকাকু, দৃষ্টি মাটির দিকে। সঙ্গে সঙ্গে পাশে গিয়ে হাঁটতে থাকে ঝিনুক। পেছনে সমীর আঙ্কেলও আসছেন। অপরাজিতা দেবীর ঘরের নিচে এসে দীপকাকুকে দাঁড়াতে না দেখে ঝিনুক বলল, আচ্ছা, জানালা দিয়ে ঢোকেনি তো? না, সে চান্স নেই। কোনো পাইপ নেই দেওয়ালে। কার্নিশ থেকে কার্নিশের দূরত্ব অনেক। কিন্তু রক ক্লাইম্বিংয়ের কায়দায় তো দড়ি ছুঁড়ে ওঠা যেতে পারে। তা পারে, কিন্তু গরাদের ওইটুকু ফাঁক দিয়ে গলবে কি করে? আচ্ছা, যদি বাচ্চা ছেলেকে দিয়ে কাজটা করায়? দীপকাকুর মুখে মিটিমিটি হাসি, বললেন, বুদ্ধিটা বড় ওপর ওপর খাটাচ্ছ। একটু তলিয়ে ভাবো। বাইরে থেকে ছিটকিনি খোলা যতটা সহজ, বেরিয়ে এসে বন্ধ করা তার চেয়ে অনেক শক্ত। তাছাড়া দুটো ঘরের ভেতরে যে তাণ্ডবটা চলেছে সেটা কোনো বাচ্চা ছেলের কর্ম নয়। উঁচু উঁচু তাক থেকে জিনিস ছুঁড়ে ফেলা হয়েছে। আর আমি জানালা দরজাগুলো ভালো করে পরীক্ষা করে দেখেছি, ছিটকিনির লুজ নেই, কোনো দড়ি বা আংটার দাগ নেই জানালার ফ্রেমে। পুরোপুরি দমে যায় ঝিনুক। মাটির দিকে তাকিয়ে হেঁটেই যাচ্ছেন দীপকাকু। অপরাজিতা দেবীর ঘরের পর দোতলা শেষ, তারপর একতলার শেষ ঘর, ছোট ছোট দুটো জানলা। সমীর আঙ্কেলের উদ্দেশ্যে দীপকাকু বললেন, এটা নিশ্চয়ই এ বাড়ির ভাড়ার ঘর? হ্যাঁ, কিন্তু এখন আর ব্যবহার করা হয় না। ওই তালা দেওয়াই থাকে সব সময়। কাজে লোকেরা কোথায় থাকে? নিচের তলায় রান্নাঘরের পাশে একটা ঘর আছে, ওখানেই। আর ভাড়াটে কোন ঘরে ছিলেন? এই সামনের দিকে, একদম সেপারেট অ্যাকোমোডেশন। শ্বশুরমশাইয়ের আমলে ওটাই ছিল গেস্ট রুম। ব্যবসা সূত্রে যেসব ভিন রাজ্যের ব্যবসায়ী শ্বশুরমশাইয়ের কাছে আসতেন, ওখানেই থাকার বন্দোবস্ত হতো। সমীর আঙ্কেলের কথা শেষ হতেই মোবাইল ফোন বেজে ওঠে। ঝিনুক জানে আওয়াজটা দীপকাকু সেটের। প্যান্টের পকেট থেকে ফোন সেট বের করে নম্বর দেখলেন দীপকাকু। ঝিনুকের দিকে ফোনটা বাড়িয়ে বললেন, রজতদার ফোন, ছোট করে কথা সারো, বলে দাও আপাতত ফোন না করতে। সুইচ টিপে ফোন কানে নেয় ঝিনুক। হ্যাঁ বাবা, বলো। বলছি, তোদের তদন্তের কত দূর? পুরনো বাড়ির অ্যান্টিক দাবার বোর্ড বের করে খেলতে বসে গেছে নাকি দীপঙ্কর? বাড়ি গিয়ে বলবো সব। আর শোনো না, তুমি কিন্তু এখন আর ফোন করো না। ওকে, আমি তাহলে একটা জমজমাট রহস্য কাহিনী শোনার অপেক্ষায় থাকছি। উইশ ইউ আ গুড লাক। ফোন ছেড়ে দেন বাবা। ঝিনুক সেটটা ফেরত দিতে যাবে, দেখে দীপকাকু মাটিতে হাঁটু মুড়ে বসে পড়েছেন। হঠাৎ চাপা উত্তেজনায় বলে উঠলেন, এই তো। সমীর আঙ্কেল বললেন, কি? ঝিনুকও ঝুঁকে দাঁড়ায়। দীপকাকুর সামনে মাটিতে ছোট ছোট দুটো আয়তকার গর্ত। ঝিনুক জিজ্ঞেস করল, কিসের গর্ত? এইখানেই মই লাগিয়েছিল বলে আবার ফিতে বের করে গর্ত দুটোর দূরত্ব এবং গভীরতা মাপতে শুরু করেন দীপকাকু। সমীর আঙ্কেল বললেন, কিন্তু মই লাগালে তো গর্তগুলো গোল হতো, এ তো দেখছি রেক্ট্যাঙ্গুলার। মই সবসময় বাঁশেরই হবে ধরে নিচ্ছেন কেন? বলে সোজা হয়ে দাঁড়ালেন দীপকাকু। ব্যবহার করেছে স্টিলের ফোল্ডিং ল্যাডার। কিন্তু একতলার ছাদে না হয় উঠল, সেখান থেকে তো দোতলার বারান্দাটা বেশ উঁচুতে, তাহলে পার হলো কি করে? কোনো ব্যাপারই না, মইটা তুলে আবার ওখানে লাগিয়েছে। দীপকাকুর সমাধানে ভীষণ লজ্জা পেলেন সমীর আঙ্কেল। বললেন, হ্যাঁ সত্যি তো, ওই স্টিলের মইগুলো তো বেশ হালকাই হয়, ঠিক বুঝতে পারিনি আমি। থুতনি আর ঠোঁটের ওপর আঙুল রেখে চোখ কুঁচকে আছেন দীপকাকু। একটু পরে বলে উঠলেন, এত দূর তো হলো, ঘরের চাবি খুলল কি করে? সমীর আঙ্কেল আর ঝিনুক দুজনেই চুপ করে আছে। বাগানের পাখিগুলো ডাকছে নিজের মনে।
স্বগতোক্তির ঢঙে দীপকাকু বললেন, তার মানে ডুপ্লিকেট চাবি ব্যবহার করা হয়েছে। এমনও তো হতে পারে লোকটা তালা খোলায় এক্সপার্ট। সে সম্ভাবনা নেই। তালা একবার অন্যভাবে খোলা হলে আর আগের মতো করে লাগানো যায় না। সমীর আঙ্কেল এবার লজ্জা পাওয়ার বদলে সপ্রশংস দৃষ্টি বিনিময় করলেন ঝিনুকের সঙ্গে। দীপকাকু জিজ্ঞেস করলেন, আচ্ছা সমীর বাবু, আপনার শাশুড়ি কি কোনো বিশ্বাসভাজনের কাছে ঘরের ডুপ্লিকেট চাবি রাখেন? এই ধরুন আপনার মতো ঘনিষ্ঠ কেউ? রীতিমতো আঁতকে উঠে এক হাত পিছিয়ে গেলেন সমীর আঙ্কেল। বিস্ময়ের কণ্ঠে বললেন, মানে আপনি আপনি কি আমাকে সন্দেহ করছেন? সন্দেহ করাটা যদি আমাদের প্রফেশনের অঙ্গ, কিন্তু এক্ষেত্রে আমি আপনাকে একটা উদাহরণ হিসেবে উপস্থাপন করেছি মাত্র। বলেছি যে আপনার মতো বিশ্বাসভাজন আর কেউ। দেখুন, আমার মাদার ইন ল খুবই আত্মসচেতন এবং স্বনির্ভর। নিজের সামান্য কোনো কাজ কারোর ওপর চাপিয়ে দেন না। খুব ভালো কথা। এবার চলুন বাড়ির কাজের লোকেদের ইন্টারভিউ নেওয়া যাক। বলে ভিতর বাড়ির দিকে পা বাড়ালেন দীপকাকু। একটা ব্যাপার দেখে অবাক হচ্ছে ঝিনুক। এরকম একটা জটিল সমস্যার মধ্যেও ছোটখাটো রসিকতা করে যাচ্ছেন দীপকাকু। এইমাত্র সমীর আঙ্কেলকে বিব্রত করলেন, তারপরেই কাজের লোকদের জেরা করার বদলে বলছেন ইন্টারভিউ। দীপকাকুর এই গুণটার কথা অজানা ছিল ঝিনুকের। দোতলায় উঠে দীপকাকু প্রথমেই চলে গেলেন বারান্দার একেবারে শেষ প্রান্তে, যার নিচেই ভাড়ার ঘরের ছাদ। বিপজ্জনকভাবে শরীর ঝুলিয়ে রেলিংয়ের উল্টো পিঠে কি যেন পরীক্ষা করতে লাগলেন। সেখানেও ব্যবহার করা হলো আতশ কাঁচ। অনুসন্ধানের এই পর্যায়টা অবশ্য সহজেই বুঝে গেল ঝিনুক। স্টিলের মইটা ওখানে ঠেস দেওয়া হয়েছিল কিনা দেখছেন দীপকাকু। ঝিনুক কাছে গিয়ে জিজ্ঞেস করল, কোনো দাগ পেলেন? পেলাম। এবার ফালি বারান্দার মাঝামাঝি চলে গেছেন দীপকাকু। প্যান্টের পকেট থেকে খেলনা গোছের বাইনাকুলার বের করে চোখে লাগালেন। কত কিছু যে আছে পকেটে, যেন মিউজিয়াম নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। বাড়ির সামনেটায় দূরবীন দিয়ে দৃষ্টি বোলাচ্ছেন এপাশ থেকে ওপাশ। ঠিক কী যে করছেন বোঝা যাচ্ছে না। এ বাড়ির উত্তরে এবং দক্ষিণে দুটো চারতলা বাড়ি, মাঝে কারখানার লম্বা শেড। এরই ফাঁকে দু চারটে গাছপালাও চোখে পড়ছে। দীপকাকুর পাশে দাঁড়িয়ে ঝিনুক বলল, দেখি দেখি, আমি একটু দেখি। বাইনাকুলারটা হাতে দিলেন দীপকাকু, আর সেটা চোখে লাগিয়েই পিছিয়ে আসে ঝিনুক। মনে হয় এই বুঝি ঘাড়ের ওপর বাড়ি গাছপালা এসে পড়ল। তার মানে মোটেই বাচ্চাদের নয় দূরবীনটা। উত্তরের বাড়ির চারতলার জানলায় দৃষ্টি আটকে যায় ঝিনুকের। একজন উস্কো খুস্কো চেহারার বৃদ্ধ ঝিনুকদের দিকে তাকিয়ে আছে। দীপকাকু ঝিনুক এখন বৈঠকখানায়। এটাই এখন জেরা করার ঘর। বাড়ির মালিক পক্ষের কাউকে অ্যালাউ করা হয়নি এই ঘরে। একটা লেটার প্যাড চেয়ে নিয়েছেন দীপকাকু। নিজের পেন আর প্যাডটা ঝিনুককে দিয়ে বলেছেন, আমার ক্রস এক্সামিনেশনগুলো সামারি করে লিখে রাখো। তারপর এক এক করে ডাকা হলো লক্ষ্মীমাসি, বিনায়ক দা, ড্রাইভার রঘুকে। ড্রাইভারকে এই প্রথম দেখল ঝিনুক। আগের দুজনকে আগেই দেখেছে। সিঁড়ি ভেঙে উঠে এসেছিল ওরা। দীপকাকুর জেরা থেকে ঝিনুক যা যা লিখেছে তা মোটামুটি এরকম। লক্ষ্মীমাসি, বয়স 50-এর কাছাকাছি, বছর 15 এ বাড়িতে আছে। লক্ষ্মীমাসি শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত, 3 কুলে কেউ নেই। অপরাজিতা দেবী ওর মা, বাবা, মালকিন সব কিছু। এরপর এলো বিনায়ক দা, বয়স 60-এর ওপর। বেলেঘাটায় নিজেদের বাড়ি থাকলেও যায় না, শরিকি ঝামেলা। এখন শান্তিতে আছে। 20 বছর বয়স থেকে এ বাড়ির মালিকের কারখানায় বেয়ারার কাজ করত। বাবু খুব ভালোবাসতেন। উনি গত হওয়ার পর মা বাড়িতে ডেকে নেন। বিনায়কদার আর বিয়ে করা হয়ে ওঠেনি। লক্ষ্মীমাসি আর বিনায়কদাকে জরুরি একটা প্রশ্ন করেন দীপকাকু।
ওপরে এত বড় কাণ্ড হলো, তোমরা টের পেলে না? প্রশ্নটা ঝিনুকের মাথাতেই আগে আসা উচিত ছিল, কারণ সে দেখেছে অপরাজিতা দেবীর ঘরটা আবার যখন ওলটপালট করছিলেন দীপকাকু, আওয়াজ শুনে এরা দুজনেই উঠে এসেছিল ওপরে। দীপকাকুর প্রশ্নের উত্তরে বিনায়কদা এবং লক্ষ্মীমাসি বলেছে, আমরা তখন দুজনেই রান্নাঘরে ছিলুম বাবু। পাঁচিলের ওপারে দেশওয়ালিরা কীর্তন করছিল মাইক বাজিয়ে, সেটাই তো শুনছিলুম। পরবর্তী কাজের লোক রঘু, বয়স 30-এর নিচে। রঘুর বাবাও এ বাড়িতে গাড়ি চালাতো। বয়স হয়ে যেতে ছেলেকে এখানে দিয়ে ফিরে গেছে দেশের বাড়ি। বছর কয়েক রঘু এ বাড়ির গাড়ি চালাচ্ছে। কথার ফাঁকেই মাইকের ব্যাপারটা যাচাই করে নিলেন দীপকাকু। রঘুও বলল কাল সারাদিন মাইক চলেছিল। শিবরাত্রির আগে নাকি এরকম প্রায়ই হয়। রঘু বেরিয়ে যেতেই ঘরে ঢুকলেন শ্রবণার মা। বললেন, কিছু খেয়ে নিন আপনারা, এসে থেকেই তো কাজ করে যাচ্ছেন। এখন না, আর কটা কাজ বাকি আছে। প্লিজ একবার সমীর বাবুকে ডেকে দিন। দীপকাকুর কথা শেষ হতেই ঘরে ঢুকলেন সমীর আঙ্কেল। দীপকাকু বললেন, দুটো ঘর তো দেখা হয়ে গেছে, বাকি ঘরগুলো একবার দেখতে হবে। কাজে লোকেদের জিনিসপত্রগুলো সার্চ করতে হবে। হ্যাঁ অবশ্যই, চলুন না বলে ডেকে নেন সমীর আঙ্কেল। দীপকাকুদের অনুসরণ করে সিঁড়ির দিকে যেতেই ঝিনুকের সঙ্গে চোখাচোখি হয় শ্রবণার। বারান্দার এক কোণে অপরিচিতের দৃষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে। আসলে ঝিনুককে তো এই রূপে কোনোদিন দেখেনি। নিচের সব ঘরই দেখা হলো খুঁটিয়ে, সার্চ করা হলো কাজের লোকের জিনিস, তালা দেওয়া ভাড়ার ঘর খোলা হলো। কোথাও অস্বাভাবিক কিছু চোখে পড়েনি ঝিনুকের। আর দীপকাকুও হোঁচট খাননি এই অনুসন্ধান পর্বে। ঝিনুকরা আটকে গেল বাইরের দিকে একটা ঘরের সামনে এসে। এই ঘরটাও তালা দেওয়া। সমীর আঙ্কেলের উদ্দেশ্যে দীপকাকু বললেন, এটা নিশ্চয়ই গেস্ট রুম, যে ঘরে শেষ ভাড়াটে ছিলেন। হ্যাঁ, খোলা যাবে একবার? হ্যাঁ নিশ্চয়ই, দাঁড়ান, চাবিটা তো সঙ্গে নেই, উপর থেকে আনতে হবে বলে দুপা এগিয়েও ফিরে এলেন সমীর আঙ্কেল। বললেন, আচ্ছা খুব কি দরকার? মানে ঘরটা তো 2 মাস ধরে তালা দেওয়াই আছে, কেউ ঢোকে বেরোয় না, তাই বলছিলাম আর কি। সব ঘরই যখন দেখলাম, এটার বাকি থাকে কেন? অগত্যা সমীর আঙ্কেলকে যেতেই হয় দোতলায় চাবি আনতে। সত্যি ভীষণ নাকাল হতে হচ্ছে ওকে। এদিকে দীপকাকুর যেন কোনো ক্লান্তি নেই। এই সময়টুকু কাজে লাগাতে বন্ধ দরজাটা ঠেলে তালাটা টেনে ভালো করে দেখলেন। ঘরটাকে আধ পাক মেরে পরীক্ষা করলেন বন্ধ জানলাগুলো। কিছুক্ষণের মধ্যেই চাবি হাতে ফিরে এলেন সমীর আঙ্কেল। দরজা খোলা হলো। আবঝা অন্ধকার ঘরটাতে ভ্যাপসা গন্ধ। সমীর আঙ্কেল সুইচ টিপে আলো জ্বালাতে দেখা গেল ঘরটা ধুলো মলিন একটা ড্রয়িং রুম। একটু এলোমেলো হলেও টিভি, ভিসিডি, র্যাক ভর্তি বই সবই আছে। কয়েক জায়গায় মাকড়সার জালও দেখা গেল। ঘরের চারপাশে চোখ বুলিয়ে দীপকাকু বললেন, এসব তো আপনাদের নয়, শেষ ভাড়াটের। কি যেন নাম? সত্যবান মিত্র। আচ্ছা আপনি কি করে বুঝলেন এগুলো আমাদের নয়? বিস্ময়ের কণ্ঠে জানতে চাইলেন সমীর আঙ্কেল। ঝিনুকও বুঝতে পেরেছে যে ঘরটা এদের নয়, কিন্তু কেন নয় এই যুক্তিগুলো যদিও সাজাতে পারে না। ঘরটা ঘুরে দেখতে দেখতে দীপকাকু সেগুলোই বলতে থাকেন। প্রথমত, এই ঘরের ইন্টেরিয়র ডেকোরেশনের সঙ্গে আপনাদের বাকি ঘরগুলোর কোনো মিল নেই। সিগারেটের প্যাকেট, এই যে উপচে পড়া অ্যাশট্রে, এগুলো দেখে বোঝা যায় অন্য কেউ এই ঘরে বাস করত। আপনাদের দেওয়া তথ্য অনুযায়ী ভদ্রলোক সারাক্ষণ পড়াশোনা নিয়েই থাকতেন। বুকশেলফের অত বই তা প্রমাণও করছে। সত্যি তো, জলের মতো সোজা। কিন্তু ব্যাপারটা যে এত সহজ ঠেকছে না। কিরকম? ভদ্রলোক মারা গেছেন, তবু তাঁর জিনিসপত্র এখানে রয়ে গেল কেন? ওর কি কোনো ওয়ারিশ নেই? আছে তো, 2 ছেলে। ছোট ছেলে দিল্লিতে, বড়জন এখানে ওই বালিগঞ্জে থাকে। বাবার সঙ্গে 2 ছেলেরই সেরকম বনিবনা ছিল না। সে তো জীবিত কালে। এখন তাদের জিনিসপত্র দিয়ে ঘরগুলো হোয়াইট ওয়াশ করে রাখাই স্বাভাবিক হতো। আপনাদের জায়গায় অন্য যে কেউ হলে এটা করতেন। হ্যাঁ,
আমরাও তো সেটাই চেয়েছিলাম, কিন্তু বাবা মারা যাওয়ার পর ছোট ছেলে তো আসেইনি। বড় ছেলেই সমস্ত ক্রিয়াকর্ম করেছে। তারপর এই বাড়িতে আর পা রাখেনি। দুই ছেলেকে বারবার ফোন করে বলা হয়েছে জিনিসগুলো নিয়ে যেতে। ছোট ছেলে বলেছে যা করার দাদা করবে, আমার কোনো ব্যাপারই নেই, বুঝুন একবার। আর বড় ছেলে বলেছে ফেলে দিন, বিলিয়ে দিন, বাবার কোনো জিনিসের ওপর আমার আগ্রহ নেই। কোনো কারণে বাবার উপর হয়তো রাগ যা মারা যাওয়ার পরেও কমেনি। আজকালকার ছেলেরা সব, কি আর বলবো। আর আপনারা প্রাণে ধরে জিনিসগুলো ফেলতেও পারছেন না, তাই তো? ব্যাপারটা ঠিক তা নয় জানেন। আসলে ভদ্রলোক সুইসাইড করার পর পুলিশ এসে ঘর সার্চ করে। তখনই কিছু ওই ইন্স্যুরেন্সের কাগজ আর ওর চাকরি জীবনের কিছু প্রমাণপত্র দেখি আমি। সেগুলো থেকে বিশাল কিছু প্রাপ্তির আশা নেই, সেটা বড় ছেলেও জানে। সার্চের সময় সে ছিল। এখন মুশকিল হচ্ছে ওই সব কাগজপত্র ইচ্ছে মতো তো ফেলে দেওয়া যায় না, তাই না? হয়তোবা সেটা আইনের চোখে অপরাধ হবে। তাই কি করব বলুন তো, এখনো কিছু ঠিক করতে পারিনি। র্যাকের বইগুলো দেখতে দেখতে দীপকাকু বললেন, ভেরি সিম্পল, গোটা ব্যাপারটা পুলিশকে জানান, তারাই কোর্টের মাধ্যমে বিষয়টা সমাধান করে দেবে। হ্যাঁ, এবার তাই করতে হবে। আসলে ওয়েট করছিলাম যদি ওর ছেলেদের মতি ফেরে। আপনাদের নিচের ঘর নিয়ে এরকম একটা জটিলতা আছে, আগে কেন বলেননি? আসলে থ্রেটনিং লেটার, উপরের ঘরের তাণ্ডব, এই দুটোর সঙ্গে এই ঘরের কোনো সম্পর্ক আছে বলে মনেই হয়নি। আচ্ছা, আপনার কি মনে হয় কোনো সম্পর্ক কি আছে এই দুয়ের মধ্যে? হয়তো নেই, আবার থাকতেও পারে। সবটাই তো আমার জানা দরকার। বুকশেলফের বই কাগজপত্র দেখার পর নিচের ড্রয়ারগুলো খুলতে শুরু করলেন দীপকাকু। বেশ কিছু ড্রয়ার একদম ফাঁকা। একটা থেকে বেশ কয়েকটা ফাইল বেরোলো। উল্টে পাল্টে দেখে রেখে দিলেন। পরের ড্রয়ারের গভীরতা কম, সেটাই রয়েছে কয়েকটা ট্যাবলেটের ফয়েল এবং ওষুধের শিশি। খুবই মনোযোগ দিয়ে সেগুলো দেখলেন দীপকাকু। বুকশেলফের পাট চুকিয়ে আবার মেঝেতে হামাগুড়ি দিতে শুরু করলেন। পৌঁছলেন রিডিং টেবিলের সামনে। উঠে দাঁড়িয়ে টেবিলের জিনিসপত্রগুলো দেখতে লাগলেন। সিগারেটের প্যাকেটটা নেড়ে ছেড়ে দেখে অ্যাস্ট্রেটা টেবিলে উপুড় করে দিলেন। সিগারেটের ফিল্টারগুলো তুলে কি যেন দেখতে লাগলেন। তারপর বললেন, চলুন অন্য ঘরগুলো দেখে নিই, এসেছি যখন। শ্রবণার মায়ের আপ্যায়নে ঝিনুকদের সামনে এখন প্রচুর খাবার। এত কিছু খাওয়া ঝিনুকের পক্ষে ইম্পসিবল। দীপকাকু পরিপাটি করে খাওয়া শেষ করলেন। চায়ের কাপ তুলে নিয়েছেন হাতে। ঘরে এখন কাজের লোক ছাড়া সবাই উপস্থিত। সমীর আঙ্কেল বললেন, কি বুঝছেন মিস্টার বাগচি? কোনো ক্লু পাওয়া গেল? মানে কিভাবে উপরের ঘর দুটো খুলল, কোন জিনিসটাকে মূল্যবান বলছে লোকটা, নাকি কোনো ভুল করছে? কিছু কি বুঝতে পারছেন? অনেক কিছুই পাওয়া গেল, তবে ভীষণ অস্পষ্ট আবছা একটা ধারণা তৈরি হচ্ছে। আর কটা দিন লাগবে গোটা ব্যাপারটা বুঝতে। আচ্ছা, চিঠিতে যে মাত্র 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, যদি এর মধ্যে কিছু ঘটে যায়? আপনার মা কিন্তু আপনার চেয়ে বেশি সাহসী। সোফা ছেড়ে উঠে পড়েছেন দীপকাকু। দেখা দেখি ঝিনুকও উঠে দাঁড়ায়। এবার বোধহয় ফেরার পালা। অতি বিনয়ে সমীর আঙ্কেল বললেন, একটা কথা, মানে কিভাবে বলবো ঠিক, মানে আপনার চার্জ নিয়ে তো, মানে আপনার ফিজ, সেই নিয়ে তো কোনো কথাই হলো না। আসলে এমন পরিচিত সূত্রে এসেছেন আপনি, মানে রহস্যটার ভিতর আরেকটু ঢুকি, তারপর সেসব নিয়ে কথা হবে কোন। বলে দীপকাকু দরজার দিকে এগোতে যাবেন, এমন সময় অপরাজিতা দেবী বলে উঠলেন, কিছু অ্যাডভান্স আপনাকে আমাদের দেওয়া উচিত। এই চেকটা আপনার জন্য রেডি করে রেখেছি। অপরাজিতা দেবীর বাড়িয়ে ধরা চেকে চোখ বুলিয়ে পকেটস্থ করলেন দীপকাকু।
তারপর হঠাৎ মনে পড়েছে এই ভঙ্গিতে বললেন, ও ভালো কথা, আপাতত কটা দিন কাজের লোকেদের কোনো অবস্থাতেই বাড়ি যাওয়ার ছুটি দেবেন না। আচ্ছা। শ্রবণার দিদার বাড়ি থেকে গাড়ি করে বেরিয়ে এসেছে ঝিনুকরা। ওই বাড়ির গেটও বন্ধ হয়ে গেছে। হঠাৎ আশুদাকে গাড়ি থামাতে বললেন দীপকাকু। গাড়ি থামল। গাড়ি থেকে নামতে নামতে ঝিনুককে বললেন, 5 মিনিট বসো, এখনই আসছি। খুব রাগ হয় ঝিনুকের। এতক্ষণ সঙ্গে রেখে হঠাৎ আলাদা তদন্ত কেন? একেই তো রহস্যটাই প্রচুর ধোঁয়াশা, তার উপর আরো অন্ধকারে রেখে চলে গেলেন দীপকাকু। অনেক খাটাখাটনির পর আবিষ্কার হয়েছে মাত্র 2টো আয়তকার গর্ত। তার বিনিময়ে কত অ্যাডভান্স পেলেন কে জানে। রহস্যটা সমাধান করতে না পারলে শ্রবণাদির কাছে নাক কাটা যাবে ঝিনুকের। এসব ভাবনার মাঝেই ফিরে এলেন দীপকাকু। গাড়িতে উঠে বললেন, চলো যাওয়া যাক। গাড়ি একটু গড়াতেই দীপকাকু পকেট থেকে সেলফোন বের করে নাম্বার টিপতে লাগলেন। ফোন কানে দিয়ে বললেন, হ্যালো রঞ্জন, হ্যাঁ দীপঙ্কর বলছি, একটু হেল্প করতে হবে। না তেমন বড় কিছু নয়, 2টো অ্যাড্রেস দিচ্ছি, 16A/C গোকুল বড়াল স্ট্রিট, আর এটা হচ্ছে 3/3 সার্পেন্টাইন লেন। এই 2টো বাড়িতে খোঁজ নিয়ে দেখতে হবে কোনো নতুন লোক এসেছে কিনা। হ্যাঁ রাইট। ওকে, 2 ঘন্টা পর। না আর তুই তো জানিস কলকাতা পুলিশের ওপর আমার যথেষ্ট শ্রদ্ধাই আছে, কিন্তু কি করব বল, পার্টি চাইছে না এই কেসে পুলিশ আসুক। যাই না, ব্যাপারটা বুঝতে হবে। শোনা, ঘন্টা 2-এর মধ্যে অবশ্যই জানাস। ছাড়ছি। ফোন অফ করে গম্ভীর মুখে বসে রইলেন দীপকাকু। ঝিনুক ফোনের এক প্রান্তের কথা শুনে যতটুকু বুঝেছে, রঞ্জনবাবু পুলিশের লোক, দীপকাকুর বন্ধু। তুই তোকারির সম্পর্ক মানে অনেক দিনের বন্ধুত্ব। ঝিনুক যেটা বুঝতে পারছে না সেটা হলো এই 2টো বাড়ির নাম্বার হঠাৎ এই কেসে কোত্থেকে এলো। রাস্তা দুটোর নাম আগে কখনো শোনেনি। রোদ ঝলমলে ব্যস্ত ধর্মতলা পিছিয়ে যাচ্ছে। গাড়িতে গভীর চিন্তামগ্ন অবস্থায় বসে আছেন দীপকাকু। কিচ্ছু জিজ্ঞেস করতে সাহস হচ্ছে না, তবু এক সময় প্রশ্নটা করেই ফেলে ঝিনুক। ওই 2টো অ্যাড্রেস কোথাকার? ওই বাড়ির পাশের 2টো বাড়ির। সে কি, ঠিকানা দুটো যে একদম আলাদা। আরে মধ্য কলকাতার ওই জায়গাটার অজস্র লেন, বাইলেন, 20-25 ফুট গলির ভিন্ন এক একটা নাম। আমার তো মনে বেঁচে থাকতে ওখানকার বাসিন্দারা নিজেদের নামে রাস্তা করে গেছেন। আচ্ছা দীপকাকু, ওই 2টো অ্যাড্রেসের নতুন লোক এসছেন কিনা আপনি এই খোঁজটা কেন নিচ্ছেন? তুমি একটু ভেবে দেখো তো, বের করতে পারো কিনা। ভাবার ভান করে ঝিনুক। সে বিন্দু মাত্র আন্দাজ করতে পারছে না। একটু পরে বলে, না কিছুই বুঝতে পারছি না। একটু সময় দিলে বুঝতে পারতে। তবু আমি উত্তরটা দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে কিভাবে ভাবনার শৃঙ্খল সাজিয়ে সিদ্ধান্তে পৌঁছানো যায়। এটা তোমার জন্য একটা স্যাম্পল। বলে একটু থামলেন দীপকাকু। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে ধরালেন একটা। এক মুখ ধোঁয়া ছেড়ে বললেন, অপরাজিতা দেবীর বারান্দা থেকে মাত্র 2টো বাড়ি দেখা যায়। তোমাদের গাড়িতে বসিয়ে রেখে আমি 2টো বাড়ির নাম্বার জেনে এসেছিলাম। চিঠিতে লেখা ছিল যদি রাজি থাকেন নীল শাড়ি পরে বারান্দায় দাঁড়াবেন। সময়ের উল্লেখ ছিল না, অর্থাৎ সারাক্ষণ কেউ ওর বাড়ির ওপর নজর রাখছে, যা একমাত্র ওই 2টো বাড়ি থেকে সম্ভব। হ্যাঁ, আমিও দেখেছি জানেন, ওই যে নর্থ সাইডের বাড়ির 4 তলায় একটা না বুড়ো এই বাড়ির দিকেই তাকিয়েছিল। আমিও দেখেছি। সন্দেহ করার মতো কিছু নেই বলে আমার মনে হয়। তাহলে এরকম প্রকাশ্যে এসে দাঁড়াতেন না। তাছাড়া ভদ্রলোকের বয়স প্রায় 80-র কাছাকাছি, সারাদিন ওই ঘরটাতেই থাকেন। জানলায় দাঁড়ানোই তার একমাত্র বিনোদন। শুধুমাত্র দূরবীন লাগালেই যে হয় না, পেছনে একটা উর্বর মস্তিষ্ক থাকা দরকার, সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে ঝিনুক। কিন্তু আরেকটা খটকা যে এই প্রসঙ্গে চলে এলো। দীপকাকুর কাছে জানতে চাইল, কিন্তু সামনের 2টো বাড়িতে নতুন লোক আসার কথা আপনি কেন ভাবছেন?
মানে বাড়ি দুটোর কারোর সঙ্গে অপরাজিতা দেবীদের পুরনো ঝগড়াও তো থাকতে পারে, ওদের মধ্যেই হয়তো কেউ মিছে মিছে ভয় দেখাচ্ছেন ওনাকে। আশ্চর্য নয়, ওরা অনেক কথাই চেপে যাচ্ছেন, তবে প্রতিবেশীর ঝগড়া খুনের হুমকি অবধি সাধারণত গড়ায় না। অপরাজিতা দেবীকে লক্ষ্য রাখার জন্য ওই দুটো বাড়ির কোনো একটা ঘর ভাড়া নেওয়াই স্বাভাবিক। দেখা যাক রঞ্জন কি খবর দেয়। সিগন্যাল পেরিয়ে কখন যে গাড়ি থিয়েটার রোডে এসে পড়েছে খেয়ালই নেই ঝিনুকের। দীপকাকু থামাতে বললেন। ঝিনুক বুঝতে পারে দীপকাকু নিজের অফিসে চলে যাবেন, কিন্তু তারপর ঝিনুক কি তাহলে রহস্য সমাধানের বাইরে চলে যাচ্ছে? প্রবল অনিশ্চয়তায় দীপকাকুকে বলে ওঠে ঝিনুক। দীপকাকু, শ্রবণাদের এই কেসটায় কিন্তু আমিও ইনভলভ হয়ে পড়েছি। হ্যাঁ, আমাকে বাদ দিলে হবে না। কখন যোগাযোগ করব বলুন? গাড়ি থেকে নেমে ফুটপাতে দাঁড়ালেন দীপকাকু, মুখে আবার সেই মিটিমিটি হাসি। বললেন, ওকে, তোমাকে সঙ্গে নিয়ে কাজ করব, সামান্য একটু টেস্ট নেব তার আগে। তুমি বাড়ি গিয়ে যা যা দেখলে বুঝলে লিখে ফেলো, তার থেকে কি ধারণা হয় আমাকে ফোনে জানাও, তারপর ঠিক করব তোমাকে সঙ্গে নেওয়া যাবে কি না। চলি। দীপকাকুর হেঁটে যাওয়ার দিকে তাকিয়ে থাকে ঝিনুক। অতল জলে ফেলে দিয়ে গেলেন। যা যা দেখছে সবই তো গুলিয়ে যাচ্ছে। আশুদা গাড়ি চালিয়ে দিয়েছে। রাস্তার দুপাশে বড় বড় হোর্ডিং, বিড়লা প্ল্যানেটেরিয়াম, দুর্দান্ত ড্রেস করা ছেলে মেয়ে। অন্যদিন হলে এসবই খুঁটিয়ে খুঁটিয়ে দেখত ঝিনুক। আজ অবিকল দীপকাকুর মতোই গম্ভীর হয়ে পেছনের সিটে বসে আছে। কিছুক্ষণ গাড়ি চালানোর পর আশুদা সামান্য ঘাড় ফিরিয়ে বলল, দিদি, তোমরা যখন ওই বাড়ির উপরে ছিলে, ওদের একটা কাজের লোক আমার সঙ্গে গল্প করতে এলো। বারবার জানতে চাইছিল তোমরা কি কারণে এসেছো, কোথা থেকে এসেছো। আমি অবশ্য ওই এড়িয়ে এড়িয়ে জবাব দিয়েছি। আচ্ছা, ওই লোকটার চেহারার বর্ণনাটা একটু দাও তো। আশুদা বলতে থাকে, বাড়ি ফিরতেই মা পথ আগলে দাঁড়ালেন। এখনই তাকে বলতে হবে শ্রবণার দিদার বাড়িতে কি হলো না হলো। কোনো রকমে পাশ কাটিয়ে ফোনের কাছে যায় ঝিনুক। দীপকাকুর মোবাইলে ডায়াল করে। ও প্রান্তে নাম্বার দেখেই দীপকাকু বুঝেছেন ঝিনুকদের বাড়ির ফোন। ফোন ধরেই বলে ওঠেন, হ্যাঁ বৌদি, ঝিনুক এক্ষুনি পৌঁছে যাবে, একটু আগে আমাকে অফিসে নামিয়ে দিয়ে গেছে। আমি ঝিনুক বলছি। সে কি লেখা হয়ে গেছে সব? না, এত তাড়াতাড়ি সেটা সম্ভব না, আপনিও বোঝেন। একটা খবর আছে, আমাদের আশুদা বলছিল যে ও বাড়ির কোনো এক কাজের লোক নাকি আশুদার কাছে এসে আমাদের খবরাখবর নিচ্ছিল। মানে বর্ণনা শুনে তো আমার মনে হচ্ছে। জানি, বিনায়ক দূরবীন দেখার সময় আমারও চোখে পড়েছে। যাই হোক, এই পয়েন্টটাও লিখে রাখো, সব কিছু না লেখা অবধি আমাকে ফোন করো না। হতাশ ভঙ্গিতে ফোনটা নামিয়ে রাখে ঝিনুক। এই কেসটাতে সে এখনো অবধি কিছুই কন্ট্রিবিউট করে উঠতে পারেনি। ড্রেস চেঞ্জ না করেই নিজের স্টাডিতে গিয়ে বসে। ও বাড়ির ঘটনাগুলো পরপর সাজাতে গিয়ে একটা ব্যাপারেই বারবার জড়িয়ে পড়ে। কি এমন মূল্যবান জিনিস অপরাজিতা দেবীর কাছে আছে যা উনি নিজেও জানেন না, আর অন্য একজনের জিনিসটা ভীষণ দরকার। পরের দিন সকালে ঝিনুককে বারবার ফোন করতে যেতে এবং সঙ্গে সঙ্গে ফেরত আসতে দেখে বাবা জানতে চান, কি ব্যাপার রে, কাকে সেই তখন থেকে ট্রাই করছিস? অস্থির পাইচারি করতে করতে ঝিনুক বলে, আর বলো না, দীপকাকুকে কাল বিকেল থেকে আমি ফোন করছি, ফোনটা সুইচ অফ বলছে। এদিকে আমাকে বলেছে টোটাল অবজারভেশন এবং তার থেকে যা আইডিয়া হচ্ছে লিখে জানাতে। লেখার সময় দরকার পড়ছিল দীপকাকুকে কন্ট্যাক্ট করার, ডায়াল করলেই বলছে সুইচ অফ। এখনো না একটা ইনফরমেশন আমার নেওয়া বাকি। তুই তো আমারও ক্ষতি করে দিয়েছিস। কালও দাবা খেলতে আসেনি দীপঙ্কর, আজও মনে হচ্ছে যা ও আসবে না। ওরকম একটা ট্যালেন্টেড প্লেয়ারের মাথায় কেউ এসব বাজে ঝামেলা ঢোকায়? হ্যাঁ, ঘরে তালা দেওয়া অথচ ভেতরে সব ওলটপালট। সব জানবি ওই পুরনো বাড়ির ভূতের কাণ্ড। তুমিও না বাবা, ধুর। মনটা হালকা হয়ে যায়। বাবা বলেন, শোন,
তোকে একটা টিপস দিই, ফোনে কাউকে পেতে হলে ফোন সেটের সামনে গিয়ে মনে মনে তার চেহারাটা একবার চিন্তা করবি। যদি নির্ভুল হয় কানেকশন তুই পাবি। ঝিনুক জানে এটা বাবার ফ্রেশ হোমমেড কুসংস্কার, বাবা নিজেই এখনো ব্যবহার করেননি। তবু কেন জানি এই সময় বাবাকে বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে। ফোন স্ট্যান্ডের সামনে গিয়ে চোখ বুজে মনে মনে দীপকাকুর চেহারাটা একবার কল্পনা করে নেয় ঝিনুক। অদ্ভুত একটা ছবি ভেসে ওঠে, দূরবীনের মতো সুচালো, অন্যটা আতশ কাঁচ। এক হাতে ঝুলছে ছোট্ট একটা ফিতে, অন্য হাতে জ্বলন্ত টর্চ, চুল উস্কো খুস্কো। পকেটের মোবাইলটা বিদঘুটে শব্দে বাজছে। বলে রিডায়াল সুইচ টিপে দেয় ঝিনুক, এবং কি আশ্চর্য, ওপারে রিং হচ্ছে। কেটে না দেন কথাটা মনে মনে আওড়াতে থাকে ঝিনুক। অবশেষে ফোন ধরলেন দীপকাকু। হ্যাঁ বলো। আমার সব লেখা হয়ে গেছে, শুধু একটা ইনফরমেশন চাই। আপনার বন্ধু কি বলেছে, মানে সামনের দুটো বাড়িতে কোনো নতুন লোক এসেছে কি না? না, তুমি যা যা লিখেছো তার থেকে শুধু অনুমানগুলো ছোট করে বলো। হ্যাঁ একটু ধরুন বলছি। বলে ফোন সেটের পাশে রাখা নিজের হাতে লেখা চিরকুটটা তুলে ধরে ঝিনুক। ফোনের ও প্রান্তে শোনা যাচ্ছে গাড়ির হর্ন, হাতে টানা রিকশার টুংটাং। দীপকাকু এখন তার মানে রাস্তায়। ঝিনুক বলল, শুনুন, নাম্বার 1, দুষ্কৃতী কোন কায়দায় ঘরে ঢুকেছিল বোঝা যাচ্ছে না। ঘরে কজন ঢুকেছিল এখনো প্রমাণ পাওয়া যায়নি। গয়নাগাটি অথবা অন্য কিছুর ওপর তার বা তাদের কোনো আগ্রহ ছিল না। দুটো ঘরের কিছুই খোয়া যায়নি। তাহলে ওরা কি নিতে এসেছিল? পয়েন্ট 2, বাড়ির কাজের লোকদের অবিশ্বাস করা যাচ্ছে না। ড্রাইভার রঘুকে তো নয়। ঘটনার সময় সে অপরাজিতা দেবীর সঙ্গেই ছিল। বাকি দুজন বয়স্ক এবং বিশ্বস্ত। 3 জনেরই এখনো পর্যন্ত কাজে কোনো ব্যাড রেকর্ডও নেই। আর আত্মীয় স্বজন, মানে শ্রবণার বাবা মা, অপরাজিতা দেবীর অন্য 2 কন্যা জামাই? তাদের আমি চিনি না। তবে শ্রবণার বাবা মা কিছুতেই অপরাজিতা দেবীকে লাইফ থ্রেটনিং চিঠি দেবেন না। ওদের আমি ভালো করেই চিনি। মানুষকে চেনা তো সহজ নয়, তবু বলে যাও। থার্ড পয়েন্ট, নিচের গেস্টরুম নিয়ে যথেষ্ট জটিলতা থাকলেও অপরাজিতা দেবীর বিপদের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই। ব্যাস এইটুকুই। আর একটা ছোট্ট খটকা আছে আমার আপনার ইনভেস্টিগেশন নিয়ে। যেমন? আপনি শোয়ার ঘরটা আবার ওলটপালট করতে বললেও ড্রয়িং রুমটা বলেননি কেন? কারণ শোয়ার ঘরে আলমারি, বই, পেন্টিং এরকম বিভিন্ন ধরনের জিনিস ছিল। সেগুলো কিভাবে ঘাঁটা হয়েছে দেখে বোঝা যাবে দুষ্কৃতী কোন ধরনের জিনিস খুঁজছিল। ড্রয়িং রুমে আইটেম কম, সেখানে যা আছে শোয়ার ঘরেও তাই ছিল। বাড়তি খাটনি হতো আমাদের। বলে একটু থামলেন দীপকাকু। সেই ফাঁকে ওপারের ফোনে ঝিনুক শুনতে পেল কিছু লোকের গলার আওয়াজ। দীপকাকু ফের বললেন, তোমার অবজারভেশন অত্যন্ত সাধারণ মানের। এই কেসটায় তুমি তেমন কিছু হেল্প করে উঠতে পারবে না। কম্পিউটার ক্লাস, আড্ডা এসব নিয়ে তোমার থাকা ভালো। রজতদাকে বলো 3-4 মধ্যে প্রবলেমটা সলভ করে আবার দাবা খেলতে যাব। ছাড়ছি। যথেষ্ট অপমানজনক মন্তব্য। অন্য সময় হলে নির্ঘাত কেঁদে ফেলত ঝিনুক, কিন্তু এখন তার মুখে অদ্ভুত খুশির ভাব। রিসিভার রেখে ঘুরে দাঁড়িয়েছে। বাবা বললেন, কি ব্যাপার, হাসছিস যে বড়? কিছু না। শোনো না, আমি আশুদাকে নিয়ে এক্ষুনি বেরোচ্ছি। তুমি আজকেও একটু ট্যাক্সি নিয়ে অফিসে চলে যাও। হ্যাঁ সে তো বুঝলাম, কিন্তু যাচ্ছিস কোথায়? তাছাড়া মাকে বলবি তো? দীপকাকুর কাছে যাচ্ছি, তুমি মাকে ম্যানেজ দিও। বলে পা টিপে বেরিয়ে যায় ঝিনুক। আধ ঘন্টার মধ্যেই ক্রিকরো পৌঁছে গেল ঝিনুক। শ্রবণার দিদার বাড়ির বেশ কিছুটা আগে আশুদাকে গাড়ি রাখতে বলে নেমে আসে ঝিনুক। ওই বাড়ির পাঁচিল লাগোয়া চা দোকান লক্ষ্য করে এগিয়ে যায়। অস্থায়ী চালার নিচে সার দেওয়া বেঞ্চ, সেখানে ইতস্তত কিছু লোক বসে আছে। ঝিনুকের মতো ইয়াং স্মার্ট মেয়েকে এই টাইপের দোকানে ঢুকতে দেখে কাস্টমারদের চোখে বিস্ময়। চা বানানো মুলতুবি রেখে দোকানি বলল, বলুন দিদি ভাই, কি চাই এখানে? কাউকে খুঁজছেন নাকি? ঝিনুকের চোখের তারা এখন চারপাশে ঘুরছে।
ভুল হয়ে গেল না তো? তখনই চোখে পড়ল চা দোকানের শেষে বাইরের দিক করে বসে থাকা একজন নিউজ পেপারে মুখ ঢাকছে। দোকানির কথার জবাব না দিয়ে ঝিনুক পেপার ঢাকা লোকটার সামনে গিয়ে বলল, দীপ কাকু, আমি এসে গেছি। মুখের সামনে থেকে পেপারটা নামিয়ে রাখল যে তাকে দেখে মুহূর্তের জন্য বুকটা ধক করে ওঠে। দাড়ি গোঁফ পাঞ্জাবিতে লোকটা কে? পরক্ষণেই দীপকাকুর হাসি চিনতে পেরে আশ্বস্ত হয় ঝিনুক। তার মানে ছদ্মবেশ। চশমার ফ্রেমটাও অন্যরকম। দীপকাকু বললেন, বসো, আমি জানতাম তুমি বুঝতে পেরে চলে আসবে। টেবিলে মুখোমুখি বসতে বসতে ঝিনুক বলল, অমনি আপনি জানতেন না? বলুন তো, কি করে বুঝলাম আপনি এখানে? ওইটুকু গ্রে ম্যাটার মাথায় না থাকলে তুমি প্রতি বছর ভালো মার্কস নিয়ে ক্লাসে উঠতে পারতে না। আমার টেলিফোনে তুমি গাড়ির আওয়াজ পাচ্ছিলে, সঙ্গে রিক্সার ঘন্টি শুনে আন্দাজ করলে যে পুরনো কলকাতার কোনো গলি। তারপর আশপাশের মানুষের গলার আওয়াজ শুনে বুঝতে পারলে যে রাস্তার পাশে কোনো দোকানে ঢুকেছি। লাস্ট অফ অল ব্লান্ডার করলো মাইকের কীর্তন। হঠাৎ শুরু হলো ওটা। তুমি আগের দিন জেনেছিলে যে শিবরাত্রির কদিন প্রায় মাইক বাজিয়ে নাম গান করে ওরা। তাহলে মানছেন তো কিছু অন্তত যোগ্যতা আমারও আছে। এবার বলুন না, আপনি এখানে এরকম ছদ্মবেশে বসে আছেন কেন? বলছি, তোমার কিন্তু এরকম আগের দিনের ড্রেসে হুট করে চলে আসা ঠিক হয়নি। যাদের ওয়াচ করছি সতর্ক হয়ে যাবে। না না, আমি তো আশুদাকে গাড়িটা দূরে লাগাতে বলেছি। আপনি কাদের ওয়াচ করছেন? ওরে বাবা, আবার গানই নিয়েও এসেছো। কাদের ওয়াচ করছেন বলুন না। এই সময় দুজনের মাঝে টেবিলে চায়ের গ্লাস রাখলো দোকানি। দীপকাকুর দিকে তাকিয়ে বলল, ও দিদি ভাই যে আপনার লোক, বুঝতেই পারিনি। তারপর ঝিনুককে বলল, সরি, কিছু মনে করবেন না, চা দেবো নাকি আপনাকে? ঝিনুক মাথা নাড়ে। দোকানি চলে যায়। ঝিনুক বলে, দীপ কাকু, এই দোকানদার কি আপনাকে আগেই চিনতো নাকি? না, আজ সকালে আলাপ। পুলিশের লোক বলে জানে। পুলিশের এত অল্প বয়সে অ্যাসিস্ট্যান্ট হয় না বলেই তোমায় সন্দেহ করেছিল। কথার ঝোঁকে দীপকাকু অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে মেনে নিচ্ছেন দেখে মনে মনে আহ্লাদিত হয় ঝিনুক। আগের প্রসঙ্গে ফিরে গিয়ে বলে, বললেন না তো আপনি কাদের ওয়াচ করছেন এখানে? ও বাড়ির সবাইকে, কে কখন বেরোচ্ছে, ঢুকছে, কোন দিকে যাচ্ছে আসছে, সব। একটু আগে অপরাজিতা দেবীর অন্য এক মেয়ে স্বামী পুত্রকন্যা সমেত গাড়ি করে ঢুকলো। আচ্ছা, আপনার সন্দেহের তীরটা বারবারই ওই অপরাজিতা দেবীর মেয়েদের দিকেই যাচ্ছে কেন? তেমন যদি কিছু জিনিস থেকেই থাকে, অপরাজিতা দেবী তো নিজেই জানাবেন, মেয়েরাও জানবে। মায়ের মৃত্যুর পর জিনিসটা তো তাদেরই হবে। এমনকি মায়ের সঙ্গে তাদের যা সম্পর্ক, মৃত্যু অবধি অপেক্ষাও করতে হবে না, চাইলেই পেয়ে যাবে। কিন্তু আসল কথাটা হলো জিনিসটার অস্তিত্ব আদৌ আছে কি না। আছে আছে, এমন হতেই পারে যে জেনেও না জানার ভান করে যাচ্ছেন অপরাজিতা দেবী। কারণ জিনিসটা হয়তো বেআইনি কিছু, সেই কারণে উনি পুলিশকে এড়িয়ে যাচ্ছেন। ওরে বাবা, আপনি দেখছি খোদ মক্কেলকেই সন্দেহ করছেন। সন্দেহের তালিকার বাইরে আমি কাউকে রাখছি না। যেমন আশপাশের বাড়ির ওপর আমার সমান নজর আছে। একটা বিষয় তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে হুমকির চিঠি পেয়েও অপরাজিতা দেবী তেমন ভয় পেয়ে যাননি। আমার ধারণা চিঠি কে দিচ্ছে উনি জানেন, এবং এই কথাও জানেন যে প্রেরক যতই হুমকি দিক খুন করবে না। এক্ষেত্রে মেয়েদের কথাই প্রথমে মনে আসে। আমার ধারণা পাশের দুটো বাড়ির সঙ্গে মেয়েদের যেহেতু পুরনো পরিচয় আছে, নীল শাড়ি পরে মা কখন বারান্দায় দাঁড়ায় দেখার জন্য মেয়েরাই দুবাড়ির কাউকে ফিট করতে পারে। কেসটা এবার সত্যিই ভীষণ জটিল মনে হচ্ছে ঝিনুকের। কেন জানে না অপরাজিতা দেবীর মেয়েদের অবিশ্বাস করতে ইচ্ছে করছে না। যেন মেয়েদের পক্ষ নিয়েই ঝিনুক বলে ওঠে, মেয়েরা যখন জানে যে জিনিসটা বেআইনি, তবু তারা পেতে চায়, এবং সেটা অপরাজিতা দেবী নিজেও বুঝতে পারছেন। তাহলে তো 3 মেয়েকে জিনিসটা ভাগ করে দিলেই হয়। কেসটার এটাই কেন্দ্রবিন্দু। তুমি মোটামুটি ঠিক জায়গায় এসে পৌঁছেছ। কথা হচ্ছে বস্তুটি এমন কিছু যা টুকরো করা যায় না,
মানে সোনার তাল, হীরের হার এরকম কিছু নয়। জিনিসটা বিক্রি করতে গেলে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা প্রবল। কোনো এক জামাইকেও বিশ্বাস করে জিনিসটা বিক্রি করতে দিতে পারছেন না অপরাজিতা দেবী। আবার এটাও হতে পারে যে জিনিসটা তিনি বিশেষ কারণে আড়ালে রাখতে চাইছেন, বিক্রি করার কোনো ইচ্ছেই নেই, এমনও তো হতে পারে। উলে ফাঁস লেগে গেলে যেমন হয়, ঝিনুকের মাথার অবস্থা এখন তেমনই। চা শেষ করে দীপকাকু এখন উদাসভাবে সিগারেট ধরিয়েছেন, ঠিক যেন নন্দন চত্বরে বসে থাকা কোনো কবি। আর ঝিনুক এখন নন্দন লেকের অগাধ জলে। কিছুক্ষণ এভাবে কাটার পর ঝিনুক লক্ষ্য করে দীপকাকুর ভ্রু দুটো ক্রমশ ঘনিষ্ঠ হচ্ছে। সিগারেটটা মাটিতে ফেলে উঠে দাঁড়ালেন দীপকাকু। তারপর আচমকা বেঞ্চ ডিঙিয়ে সোজা রাস্তায়। দীপকাকুর গতিবিধি লক্ষ্য করতে গিয়ে ঝিনুকের চোখে পড়ে আরেকজনকে। একটু দূরে হেঁটে যাচ্ছে অপরাজিতা দেবীর ড্রাইভার রঘু। একটু আগেই ক্রস করেছে চায়ের দোকান। তারপরেই দীপকাকু বাইরে যান। ঝিনুক নিজের জায়গা ছেড়ে উঠে আসতে গিয়ে দেখে দীপকাকু অনেকটা দূরত্ব রেখে ফলো করছেন রঘুকে। ঝিনুক চা দোকানের বাইরে আসে। এখন দীপকাকুর পাশে যাওয়া ঠিক হবে না, কাজের ব্যাঘাত হবে। রঘু একবার ঘাড় ফেরালো পেছন দিকে। ঝট করে মুখ ঘুরিয়ে হাঁটার গতিমুখ অন্যদিকে করে নিলেন দীপকাকু। রঘু তার মানে অন্যায় কোনো কাজ করতে যাচ্ছে, তাই পেছন ফিরে দেখে নিচ্ছে কেউ নজর রাখছে কিনা। বেশি দূর গেল না রঘু, রাস্তার পাশে একটা টেলিফোন বুথে ঢুকে পড়ল। বুথের কাঁচের দরজা দিয়ে রঘুকে স্পষ্ট দেখতে পাচ্ছে ঝিনুক। ডায়াল করার আগে রঘু আরেকবার পেছন ফিরল। মাথা নিচু করে বুথের দিকে এগিয়ে যাচ্ছেন দীপকাকু। কিন্তু কাছাকাছি যাচ্ছেন কেন? রঘু তো চিনতে পেরে যাবে। যদিও দীপকাকু এখন ছদ্মবেশে, এই যা ভরসা। ঝিনুক টের পায় উত্তেজনার বশে তার ঘন ঘন শ্বাস পড়ছে। দীপকাকু একদম কাঁচের দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছেন। পকেট থেকে নোটবুক বের করে কি যেন লিখছেন। দীপকাকু দ্বিতীয়বার কাঁচের দরজার ওপর তাকাতেই ঝিনুক বুঝতে পারে ডিজিটাল বোর্ড থেকে রঘু যাকে ফোন করছে তার নাম্বারটা লিখে নিচ্ছেন দীপকাকু। ঝিনুকের বুকের মধ্যে হৃৎপিণ্ডটা এবার লাফাতে শুরু করেছে। খালি মনে হচ্ছে এগিয়ে যায়। অনেক কষ্টে নিজেকে সংযত রেখেছে। সে তো ছদ্মবেশে নেই। এরপর মিনিট খানেকের মধ্যেই ঘটনাটা ঘটে গেল। দীপকাকু নম্বরটা লিখে নোটবুকটা পকেটে রাখতে যাবেন, বেরিয়ে এলো রঘু। ও বোধহয় দেখে নিয়েছে দীপকাকু নম্বর লিখেছেন। প্রথমে ঝাঁঝিয়ে প্রশ্ন করলো দীপকাকুকে, কি চাই আপনার? হ্যাঁ। তারপর সম্ভবত ছদ্মবেশের আড়ালে আসল মানুষটিকে চিনে ফেলে সজোরে ধাক্কা মেরে ছুটতে লাগলো। ব্যাপারটা বুঝতে যা একটু সময় লেগেছে। ঝিনুকও ছুটতে শুরু করে রঘুকে লক্ষ্য করে। স্প্রিন্ট সে খারাপ টানে না। স্কুলে ফার্স্ট অথবা সেকেন্ড প্রাইজ বাঁধা ছিল। ক্রমশ দূরত্ব কমছে রঘুর সঙ্গে। দৌড়তে দৌড়তে রঘু একবার পেছনে ফিরল। অনুসরণকারী পাল্টে গেছে দেখে একটু থতমত খেল। তারপর ফের দৌড় শুরু করলো। ফলে দূরত্ব আরও কমল। রঘুও খারাপ দৌড়োয় না। দীপকাকু এখন কি অবস্থায় কে জানে। রঘু যেমন বিচ্ছিরিভাবে ধাক্কা মেরেছে, যদি মারাত্মক কোনো আঘাত পান। কানের পাশ দিয়ে গরম হাওয়া ছুটে যাচ্ছে। পথচারীরা এই দৃশ্য দেখে নিশ্চয়ই থমকে গেছে। ঝিনুকের কোনো হুঁশ নেই। সে শুধু রঘুর ঘাড়ের দিকে তাকিয়ে আছে। দূরত্ব আর একটু কমে গেলেই ঝাঁপিয়ে পড়বে, কিন্তু একটু যেন তফাৎ থেকেই যাচ্ছে। অবশেষে ক্যারাটে ক্লাব থেকে শেখা প্রাথমিক একটা স্ট্রোক মারে ঝিনুক। দৌড়তে দৌড়তে উড়ে গিয়ে বাঁ পা বাড়িয়ে দেয়। যা আশা করেছিল তার চেয়ে একটু বেশি হলো। হুড়মুড়িয়ে ফুটছারেক দূরে ছিটকে পড়ল রঘু। ঝিনুকও বিচ্ছিরিভাবে পপাত ধরণী তল। চারিদিকে ধুলো উঠছে। রাস্তায় বসেই ঝিনুক বুঝতে পারে কি বোকার মতন কাজ করল। রঘুর দূরত্ব বাড়িয়ে দিয়ে তাকে পালাতে সাহায্য করে ফেলল। রঘু মাটি থেকে উঠে বাঁ পাশের একটা গলিতে উধাও হয়ে গেল। ঝিনুকের উঠে দাঁড়াতেই বেশ কষ্ট হচ্ছে। ভীষণ জ্বালা করছে ডান হাতের কনুই। ভালোই লেগেছে মনে হচ্ছে। কোনো রকমে ঝিনুক উঠে দাঁড়াতেই তাকে ঘিরে ছোটখাটো একটা ভিড় তৈরি হলো। কেউ জিজ্ঞেস করছে কি হয়েছিল, ওভাবে তাড়া করছিলে কেন। কেউ জানতে চাইছে ছিনতাইবাজ কিনা। সবার কথায় অসহ্য ঠেকছে ঝিনুকের কাছে।
এই সময় যে মানুষটার সবচেয়ে আগে আসা দরকার তার দেখা নেই। তার ইনজুরি কি সিরিয়াস? আশুদাই বা কোথায় গেল? নিশ্চয়ই গাড়িতে বসে ঘুমোচ্ছে। ডান হাতের কনুইটা কতটা জখম হলো দেখতে গিয়ে ঝিনুক টের পায় ব্যাপারটা বেশ কঠিন। ভিড়ের মধ্যে কোনো একজন বলে ওঠে, হে অনেকটা কেটে গেছে, রক্ত বেরোচ্ছে তো। লোকটার কথার সঙ্গে সঙ্গে বাঁ হাতটা ডান কনুইয়ে চলে যায়, আঙুলটা ভেজা ভেজা ঠেকে। এই প্রথম ভয় পেয়ে যায় ঝিনুক। মাকে কি উত্তর দেবে? তখনই কে যেন ঝিনুকের হাত ধরে টান মারে। ঘুরে তাকাতেই দেখে দীপ কাকু। চেহারায় কোনো আঘাতের চিহ্ন নেই। ঝিনুকের কনুইয়ের উপরটা ধরে হাঁটতে শুরু করলেন। পেছন পেছন ভিড়টা আসছে দেখে লোকগুলোকে ধমকে উঠলেন। কি হলো আপনারা কেন? হ্যাঁ, যান, যে যার নিজের কাজে যান। খুবই হতাশ হলো কৌতূহলী জনতা। ধমকের চোটে মানে মানে কেটে পড়ল। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে ঝিনুক। একটু এগোতেই পাওয়া গেল কর্পোরেশনের কল। অহরহ জল পড়ে যাচ্ছে। দীপ কাকু হাত ছাড়েননি, সোজা জলের নিচে গিয়ে ধরলেন ঝিনুকের কনুই। চিরচির করে কাটা জায়গাটা ফের জ্বলে উঠল। ফিরে এলো অভিমান। ঝিনুকের বলতে ইচ্ছে করছিল, কোথায় ছিলেন এতক্ষণ? কিন্তু গলা আটকে আসছে। উল্টে দীপ কাকু বলে উঠলেন, অযথা দৌড়তে গেলে ওকে ধরা যেত না? কেন? রাগের সুরে জানতে চায় ঝিনুক। হাতটা ছেড়ে দিয়ে দীপ কাকু বললেন, রঘু ভালো অ্যাথলিট, ওর ঘর সার্চ করার সময় 2-4টে মেডেল দেখেছি। আমিও হয়তো ওর সঙ্গে দৌড়ে পারতাম না। ঝিনুকের ঠোঁটে বাঁকা হাসি খেলে যায়। মনে মনে বলে, আপনিও বুঝি ভালো দৌড়ন? জানতাম না তো। চলো, ফার্স্ট এড আর একটা অ্যান্টি টিটেনাস ইঞ্জেকশন নিতে হবে। লেনিন সরণির একটা ওষুধের দোকানে ফার্স্ট এড নিচ্ছে ঝিনুক। কম্পাউন্ডার সাদা ব্যান্ডেজ বেঁধে দিচ্ছেন কনুইয়ে। দীপকাকু অন্যমনস্কভাবে তাকিয়ে আছেন রাস্তার উপর। ঝিনুক বলে, এখন নিশ্চয়ই আমরা অপরাজিতা দেবীর বাড়ি যাব। রঘুর ব্যাপারে তো সতর্ক করতে হবে সবাইকে। সে পরে গেলেও চলবে, আপাতত ওই বাড়িমুখ হবে না রঘু। ঝিনুকের ব্যান্ডেজ বাঁধা হয়ে গেছে। দোকানদার কয়েকটা ওষুধ দিলেন, সম্ভবত পেন কিলার। বিল মিটিয়ে দিলেন দীপকাকু। ঝিনুকরা রাস্তায় নেমে এসে দাঁড়ালো। দীপকাকু বললেন, তোমাদের গাড়িটা কিন্তু আরো ঘন্টাখানেকের জন্য লাগবে। রজতদার অসুবিধা হবে না তো? না না, হবে না। আমরা এখন কোথায় যাব? লালবাজার। কেন? পুলিশের কাছে কেন? অপরাজিতা দেবী তো চাইছেন না যে কেসটা পুলিশ হ্যান্ডেল করুক। দরকার মতো পুলিশের সাহায্য নেওয়াই উচিত। অপরাধ দমনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে পুলিশ, তাদের বাদ দিয়ে কিভাবে? চলো। গোমড়া মুখে হাঁটতে থাকে ঝিনুক। দীপকাকুর কথাটা তার মনে ধরেনি। রহস্যটা তারাই সমাধান করে ফেলবে এরকম একটা ধারণা তার হয়েছিল। পুলিশের দ্বারস্থ হওয়া মানে সাফল্য অর্ধেক হয়ে যাওয়া। দেখতে দেখতে গাড়ির কাছে পৌঁছে গেল ঝিনুকরা এবং দেখে সত্যিই পেছনের সিটে শুয়ে দিব্যি ঘুম লাগিয়েছে আশুদা। লালবাজারের ভেতরটা যে এত বড় কোনো ধারণাই ছিল না ঝিনুকের। সত্যি কি কোনো বাজার বসতো এখানে এককালে? তবে বাজার বলতে যেরকম হইচই বোঝায়, এখানে কিন্তু একদমই তা নয়। সবাই ভীষণ সিরিয়াস এবং কর্মব্যস্ত। একসঙ্গে এত পুলিশ এবং বড় বড় প্রিজন ভ্যান দেখলে যে কোনো সৎ সত্যবাদী মানুষও ঘাবড়ে যাবে। নকল দাড়িগোঁফ চশমার ফ্রেম বদলে দীপকাকু এখন আগের চেহারায়। গাড়িতে আস্তে আস্তে লালবাজার যাওয়ার কারণটা জানতে চেয়েছিল ঝিনুক। দীপকাকু যা বলেছেন খুবই রোমাঞ্চকর। ধাক্কা মেরে রঘু পালিয়ে গেলেও দীপকাকু গ্রাহ্য করেননি। রাস্তা থেকে উঠে টেলিফোনের বুথে ঢোকেন। রিডায়াল সুইচ টিপতেই ওপারের ফোন বাজে। নাম্বারটা মোবাইল ফোনের। ও প্রান্তের পুরুষকণ্ঠ চাপা স্বরে বলে, কি হলো, আবার ফোন করছো কেন? সব তো বুঝিয়ে বললাম। এদিক থেকে কোনো উত্তর না পেয়ে ও প্রান্তের ফোন অফ হয়ে যায়। এর থেকে বোঝা গেল যে কেউ একজন রঘুকে কাজে লাগিয়েছে। ধরেই নেওয়া যায় লোকটি বাঙালি।
বাংলা উচ্চারণে কোনো আড়ষ্টতা ছিল না। পরক্ষণেই দীপকাকু তার বন্ধু রঞ্জনকে ফোন করে লিখে রাখা নাম্বারটা দেন। বলেন মোবাইল ফোনের কোম্পানিতে খোঁজ করতে, কানেকশনটা কার নামে নেওয়া এসব জানতে। এগুলো করতে যা একটু সময় লেগেছিল দীপকাকুর, ততক্ষণে ঝিনুক মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে। ঝিনুকরা এখন যে ঘরে এসেছে সেটা লালবাজার কন্ট্রোল রুম। একসঙ্গে এত ফোন আগে কখনো দেখেনি ঝিনুক। এক রাশ ফোন নিয়ে একজন ইন্সপেক্টর বসে আছেন। একটানা একটা ফোন বেজেই যাচ্ছে। আশ্চর্য দক্ষতায় যে ফোনটা বাজছে সেটাই তুলে ধরছেন ইন্সপেক্টর। গুলিয়ে যাচ্ছে না। ঝিনুকদের দেখে ইন্সপেক্টর হাত তুলে ডেকে নিলেন। ইনিই নিশ্চয়ই রঞ্জনবাবু। ভদ্রলোকের মুখে আড্ডা মারার হাসি। লালবাজারে ইনিই বোধহয় একমাত্র হাস্যমুখ অফিসার। ঝিনুকরা ওর টেবিলের সামনে যেতে দীপকাকুর উদ্দেশ্যে বললেন, কিরে দীপঙ্কর, মুখ দেখে মনে হচ্ছে ভালোই প্যাঁচে পড়েছিস। তার উপর পাজামা পাঞ্জাবি, ছদ্মবেশ নিয়েছিলিস? বিষণ্ণ মুখে চেয়ারে বসলেন দীপকাকু। ঝিনুককেও ইশারা করলেন বসতে। রঞ্জনবাবু বললেন, অ্যাসিস্ট্যান্টটা তো ভালোই পেয়েছিস দেখছি। ইতিমধ্যেই রহস্য অভিযানের ছাপ হাতে পড়ে গেছে। ঝিনুক লাজুক হাসল। দীপকাকু বললেন, হ্যাঁ, আলাপ করিয়ে দিই। এ হচ্ছে ঝিনুক, আমাদের পাড়ার এক দাদার মেয়ে। প্রায় জোর করেই তদন্তে আমাকে সাহায্য করতে নেমে পড়েছে। ঝিনুকের বলতে ইচ্ছে করছিল কেসটা কিন্তু আমিই দিয়েছি, কিন্তু এখানে সেটা বলা মানায় না, ফলে আগের হাসি মুখটাই ধরে রাখে। দীপকাকু দ্রুত আসল প্রসঙ্গে ফিরে গেলেন। রঞ্জনবাবুকে জিজ্ঞেস করলেন, কিছু ট্রেস করতে পারলি? পেরেছি, তবে তোর কাজ হবে না। কানেকশনটা মিথ্যে নামে নেওয়া। রাজেশ সাংভি, অ্যাড্রেসটাও ঝুটো। কোথাকার অ্যাড্রেস? বউবাজারের ইমপ্রেশন নামে একটা সাইবার ক্যাফের মালিক একজন ইয়াং ছেলে, সৌগত ভট্টাচার্য। তারও মোবাইল সেট আছে, সেটা অন্য কোম্পানির। ঝিনুক অবাক হয়ে ভাবে, সত্যি কত তাড়াতাড়ি এত ইনফরমেশন জোগাড় করে ফেলল লালবাজার কন্ট্রোল। পুলিশের ওপর ভরসা রাখাই যায় তাহলে, অযথা পুলিশের বদনাম করে লোকে। কি একটু ভেবে নিয়ে দীপকাকু বললেন, মোবাইল সেটটা এখন কোথায়? কোন অঞ্চলে আমাদের কল রিসিভ হয়েছিল বলতে পারছে কোম্পানি? সেটটা এখন কোথায় ট্রেস করা যাচ্ছে না, কোনোভাবে ডিসকানেক্ট করে দিয়েছে। তবে কাজের লোকটা এবং তুই যখন ফোন করেছিলি, কল রিসিভ হয়েছিল সেন্ট্রাল অ্যাভিনিউ অঞ্চলে। ঝিনুক অবাক হয়ে ভাবে, টেকনোলজি কোথায় পৌঁছে গেছে। এর সঙ্গে পাল্লা দিতে গেলে অপরাধীকেও জবরদস্ত হতে হবে। এরই মধ্যে বেশ কয়েকটা ফোন রিসিভ করলেন রঞ্জনবাবু। মেঝের দিকে তাকিয়ে গভীরভাবে কি যেন চিন্তা করছেন দীপকাকু। হঠাৎ ঘোর ভেঙে বললেন, তালতলা থানার ওসির সঙ্গে আমার একবার আলাপ করিয়ে দিতে পারবি? তা কেন পারবো না? পার্থ ওখানকার ওসি। আমরা একসঙ্গেই পুলিশের চাকরিতে ঢুকেছিলাম। খুব ভালো ছেলে, অনেস্ট পুলিশ অফিসার। তা হঠাৎ তালতলা থানা কেন? আমার মক্কেলের বাড়ি ক্রিকরোতে, তালতলা থানার আন্ডারে। ওসি পার্থকে আমার কাজে লাগবে। যাক, এখন উঠি। দীপকাকুর দেখা দেখি ঝিনুকও উঠে দাঁড়ায়। রঞ্জনবাবু ঝিনুককে বললেন, তোমার ভালো নাম নিশ্চয়ই ঝিনুক নয়? না, আঁখি সেন। বাহ, সুন্দর নাম। কিন্তু কথা হচ্ছে, এরকম ঝুঁকিপূর্ণ হবি তুমি বেছে নিলে কেন? টাইম পাস করার জন্য আরও কত কিছুই তো ছিল, নাচ, গান, ডিবেট, ফ্যাশন। কিন্তু সেগুলোতে এরকম থ্রিল নেই, তাই। না রে, এটাই ওর লাস্ট চান্স, আর সঙ্গে নেব না, ভীষণ ছটফটে। তুই চিন্তা করিস না, কদিন পর ওর গার্জেনরাই আর অ্যালাউ করবেন না। আমাদের দেশে কে আর স্বেচ্ছায় মেয়েকে এসব কাজে ঠেলে দেয়? আমার মা একটু ভীতু প্রকৃতির হলেও বাবা কিন্তু মোটেই তা নন। আমার বাবা ছিলেন প্যারাট্রুপার, আগ্রায় আকাশগঙ্গা ফ্রন্টের এক্স কমান্ডার। কথাটা শুনে বেশ খানিকটা সম্ভ্রম দেখা গেল রঞ্জনবাবুর মুখে। দীপকাকু বললেন, আমার সেই রজতদাকে দেখলে তুই এখন বুঝতে পারবি না এককালে কি সাংঘাতিক কাজের সঙ্গে জড়িয়েছিল। এখন আয়েসি বাঙালি, ছোটখাটো একটা সিকিউরিটি এজেন্সি আছে, আর দাবা খেলতে খুব ভালোবাসে। সামনের একটা ফোন আবার বেজে ওঠে। সম্ভ্রমের ঘোর নিয়েই রিসিভার তোলেন রঞ্জনবাবু। ইশারায় চলি বলে বেরিয়ে আসেন দীপকাকু।
ঝিনুক পাশে গিয়ে দাঁড়াতেই বলেন, কেসটার 25 এগোতে না এগোতে এত কনফিডেন্স নিয়ে কথা বলছো? মৃদু তিরস্কারের যথার্থতা অনুভব করে ঝিনুক বলে, সরি। বাড়ির উদ্দেশ্যে গাড়ি চালিয়েছে আশুদা। থিয়েটার রোড পেরিয়ে গেল। আগের দিনের মতো অফিসে নামলেন না দীপকাকু। স্নান খাওয়া করে আবার নাকি বেরোবেন। ভালোই হলো ঝিনুকের, মাকে একা ফেস করতে হবে না। গাড়িতে যেতে যেতে ঝিনুকের মাথায় একটা প্রশ্ন খোঁচা মারতে থাকে। দীপকাকুকে জিজ্ঞেস করে, ঘর তছনছের সঙ্গে রঘুর কি কোনো সম্পর্ক ছিল? অবশ্যই ছিল। কি করে? রঘু তো তখন বাইরে অপরাজিতা দেবীর সঙ্গে। রঘু আগেই ওই বাড়ির চাবি ডুপ্লিকেট করে রেখেছিল, সাবানে ছাপ দিয়ে বা অন্য কোনোভাবে। সারাদিন বাড়ি থাকার সুবাদে যা ওর পক্ষে করা অত্যন্ত সহজ। তারপর সেই ডুপ্লিকেট চাবি তুলে দেয় দুষ্কৃতীর হাতে। এরকম একটা আশঙ্কার কথা আমার মাথায় আগে এসেছিল, কিন্তু সেটা যে রঘুই করেছে সেটা আন্দাজ করতে পারিনি। আরেকটা ব্যাপার বুঝতে পারছি না, আপনি কেন রঘুর ব্যাপারটা ওদের বাড়িতে জানাতে এত দেরি করছেন? আমি চাইছি সামনের কয়েক ঘন্টা আরো কিছু ঘটুক, সেই ক্লু নিয়ে আমাদের এগোতে হবে। তুমি বাড়ি গিয়ে প্রথমেই শ্রবণার মোবাইলে একটা ফোন করবে। সে তো আপনার মোবাইল থেকেও করতে পারি। না, আমার মোবাইল থেকে নয়। নাম্বারটা দেখে বুঝে যাবে তুমি আমার সঙ্গেই আছো। আমি সেটা চাইছি না। তুমি যেন এমনি ফোন করেছো ভাব করবে। ও, ফোন করে কি বলবো? তোমাকে কিছু বলতে হবে না, ওই শুরু করবে। শ্রবণা এখন দিদার বাড়িতেই আছে। কি করে বুঝলেন? অনুমান। রঘু ফিরছে না দেখে ওরা অনেকবার আমার মোবাইলে ট্রাই করেছে, সুইচ অফ করে রেখেছি আমি। ব্যস্ততা দেখে বুঝতে অসুবিধা হয়নি অপরাজিতা দেবী ইতিমধ্যেই 2 মেয়েকে বাড়িতে রেখেছেন। একজন সকালে এসেছিল, আর শ্রবণারা তো সবসময় ওর পাশেই থাকছে। শ্রবণা নিশ্চয়ই প্রথমে রঘু বেপাত্তার খবরটা দেবে। তারপর যখন জানতে চাইবে আপনি কোথায়, কন্ট্যাক্ট করা যাচ্ছে না কেন, তখন আমি কি বলবো? বলবে তুমি কিছু জানো না, তার সঙ্গে আমাকে খুঁজে বের করার আশ্বাস দেবে। তারপর কথায় কথায় ওদের বাড়ির পরিস্থিতি জানবে, কে কে এসেছেন, আসেননি, মেসমশাইরা কোথায়, সবকিছু। আপনি কি এখনো অপরাজিতা দেবীর মেয়েদের উপর থেকে সন্দেহটা সরাতে পারছেন না? রঘুর ঘটনায় তো বোঝাই গেল বাইরে থেকে কেউ সব করাচ্ছে। সে কতটা বাইরের, এ ব্যাপারে আমার ধন্দ এখনো কাটেনি। এমন কিছু ক্লু ওই বাড়ি থেকে আমি পেয়েছি যা খুবই তাৎপর্যপূর্ণ। কথা বলতে বলতে ঝিনুকদের গেটে পৌঁছে গেল গাড়ি। ঝিনুকের টেনশন শুরু হয়ে যায়। যথেষ্ট বেলা হয়েছে, কে জানে মায়ের মুড কেমন। গেট পেরিয়ে মেন দরজার বেল বাজাতে খুললেন মা। না, চেহারায় কোনো দুশ্চিন্তার ছাপ নেই, বরং উৎফুল্ল হয়ে জানতে চাইলেন, কিরে অ্যাডমিশন হলো? ঝিনুক ধরতে পারে না কিসের অ্যাডমিশন। বাবা নির্ঘাত ভুলভাল কিছু বুঝিয়ে রেখেছে, কিন্তু সেটা ঝিনুকদের জানিয়ে রাখবে তো। দীপকাকু সামাল দেন। হ্যাঁ বৌদি, অ্যাডমিশন হয়ে গেছে, কিন্তু যা টাফ কোর্স, তার উপর অত দূর যাওয়া পারবে? পরিষ্কার বোঝা যাচ্ছে দীপকাকু আন্দাজে ম্যানেজ দিচ্ছেন। বাবা দীপকাকুকেও কিছু বলার সুযোগ পাননি। মা বললেন, ও ঠিক পারবে, আমার মেয়ে যথেষ্ট পরিশ্রমী, তাছাড়া আমার অনেক দিনের ইচ্ছে। কথাটা থেমে গিয়ে মায়ের দৃষ্টি এখন ঝিনুকের কনুইয়ের ওপর স্থির। চোখ ক্রমশ বড় হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই অটোমেটিক্যালি 2 চোখ বেয়ে জল গড়াতে শুরু করল। দীপকাকু অপ্রস্তুত, কি বলবেন ভেবে না পেয়ে চটজলদি বলে ফেললেন, ও কিছু না, ওই বাস থেকে নামতে গিয়ে স্লিপ করে রাস্তায় পড়ে গেছে। আমি রিস্ক নিইনি, তখনই ওষুধের দোকানে গিয়ে অ্যান্টিটিটেনাস ইঞ্জেকশন দিয়ে ড্রেস করিয়ে নিয়েছি। আপনি চিন্তা করবেন না, ওই সামান্য ইনজুরি। মায়ের আর চিন্তা করার শক্তি নেই। সোফায় শরীরটা ছেড়ে দেন, অথচ একটু মাথা খাটালেই দীপকাকুর মিথ্যেটা ধরা পড়ে যেত। ঝিনুকরা বেরোলো গাড়ি নিয়ে, কিন্তু দীপকাকু বলছেন বাস থেকে পড়ে গেছে। সিলি মিস্টেক, যে কোনো গোয়েন্দার জন্য কিন্তু এটা ক্ষমার অযোগ্য ভুল। আসলে বড় বড় চিন্তায় দীপকাকু এতই ব্যস্ত যে ছোটখাটো ব্যাপার খেয়ালই করছেন না। ঝিনুক মায়ের পাশে গিয়ে বসল, পিঠে হাত রেখে সান্ত্বনার ভঙ্গিতে বলল, কি
কিচ্ছু হয়নি মা, সামান্য একটু কেটে গেছে। এই ব্যান্ডেজ বাঁধা তো, তাই তুমি এতটা ঘাবড়ে যাচ্ছ। তোর বাবা বলল তুই নাকি হঠাৎ ঠিক করেছিস গান শিখবি, শ্যামবাজারের সুরবিতানে ভর্তি হবি, আর দীপঙ্করেরও নাকি ওখানে চেনা জানা আছে, ওই তোকে নিয়ে গেছে ভর্তি করাতে। আমি তারপর থেকে খালি ঠাকুরকে ডাকছি যেন ভালোই ভালোই তোর অ্যাডমিশনটা হয়ে যায়। আমার অনেক দিনের শখ তুই গান শিখিস, এত সুন্দর গলা তোর, কিন্তু প্রথম দিনই এসব কি বাধালি বলতো? কথা অন্য খাতে বইয়ে দেওয়ার জন্যই দীপকাকু বলে উঠলেন, আচ্ছা বৌদি, রজতদা সার্ভিস পিরিয়ডে ওরকম একটা ঝুঁকির কাজ করতেন, প্লেন থেকে প্যারাশুট পিঠে নিয়ে ঝাঁপ দিতেন মাটিতে, তখন কিভাবে মানিয়ে নিতেন আপনি? মিলিটারিতে ওর কাজটা ঠিক কি সেটা আমি প্রথমে বুঝতাম না। আমাকে বলতো যুদ্ধে যেতে হয় না, খরা বন্যা ভূমিকম্প হলে নাকি উদ্ধার কার্যে নামতে হয়। পরে অবশ্য আমি সবটাই জেনেছিলাম, তাই ছুটিতে এলেই আমি বায়না জুড়তাম চাকরিটা ছাড়ো। ভাগ্যিস মিলিটারি সার্ভিস বেশি দিনের হয় না, তাও এক্সটেনশন পেয়েছিল, কিন্তু আমি নিতে দিইনি। চাকরি শেষ করে যদিও বা ওর বাবা একটু বাড়িতে থিতু হলো, মেয়ের দস্যিপনা দিন দিন একেবারে বেড়েই চলেছে। আরও কিছু হয়তো বলতেন মা, কিন্তু ফোনটা বেজে উঠল। মা বললেন, ধর, বোধহয় শ্রবণা ফোন করেছে, এর আগেও তো দুবার করেছিল। আমি যাই ওদিকে দীপঙ্করের জন্য একটু চা করি, তুইও কি খাবি? মায়ের কথার উত্তর না দিয়ে ঝিনুক ফোন ধরতে ওঠে। মা রান্নাঘরে চলে যান। হ্যাঁ বল। ফোনের এ প্রান্ত থেকে বলল ঝিনুক। ঝিনুকের আন্দাজ নস্যাৎ করে ওপারের বাজখাঁই পুরুষকণ্ঠ বলে উঠল, তোমার গোয়েন্দা কাকাকে দাও। থতমত ভাব কাটিয়ে ঝিনুক জানতে চায়, কে আপনি? এত সহজেই বলে দেব? দাও দাও, ফোনটা কাকাকে দাও। দীপকাকু উঠে এসেছেন। ইশারায় জানতে চাইলেন, কার ফোন? ঝিনুক কাঁধ ঝাঁকিয়ে ঠোঁট উল্টায়। ঝিনুকের হাত থেকে রিসিভার নিলেন দীপকাকু। হ্যালো। তারপর শুধু অন্য প্রান্তই কথা বলে গেল, টিকটিকি মশাই, লাইনে তো নতুন, অপরাজিতা দেবীর কেসটাই বেশি এগিয়েও না, শেষ হয়ে যাবে। দীপকাকু রা কাড়লেন না, মুখ থমথমে হয়ে উঠেছে। একটু পরে রিসিভারটা নামিয়ে রাখলেন। ভীষণ উদ্বেগে ঝিনুক জানতে চায়, কে ছিল ফোনে? বুঝতে পারছি না। কি বললো? যা হয় আর কি, হুমকি দিল। আপনি কিচ্ছু বললেন না? ফোনে ঝগড়া মানে তো ছায়ার সঙ্গে যুদ্ধ করা। আমি চুপ থেকে ওর গলাটা চেনার চেষ্টা করছিলাম। এই কেসটার সূত্রে যাদের সঙ্গে আলাপ হয়েছে তাদের মধ্যে কেউ কিনা। কিছু আন্দাজ করতে পারলেন? সোফায় গিয়ে বসলেন দীপকাকু। অন্যমনস্ক কণ্ঠে বললেন, সম্ভবত স্বর পাল্টে কথা বলছিল। আচ্ছা, রঘু যাকে ফোন করেছিল সেই লোকটা নয় তো? মানে তার গলাটা তো আপনি শুনেছিলেন। হতেও পারে, তবে এই গলাটা একদম অন্যরকম। ফোনে রুমাল চাপা দিয়ে কথা বলছিল হয়তো। আমার মোবাইলে ফোন করলে নাম্বারটা জানা যেত, করলো ল্যান্ড ফোনে। তবে এটা প্রমাণ হয়ে গেল অপরাধী কাছাকাছির মধ্যেই আছে। আমাদের গতিবিধির উপরে লক্ষ্য আছে তার, এমনকি এবারে ফোন নাম্বারে জোগাড় করেছে। বলে গুম মেরে গেলেন দীপকাকু। খানিক পরে বললেন, ওঠো, শ্রবণাকে ফোন করে নাও। তখনই চা হাতে ঘরে ঢুকলেন মা। বিস্মিত কণ্ঠে জানতে চাইলেন, সে কি রে, এই তো শ্রবণা ফোন করলো, আবার ফোন করতে হবে কেন? আগেরটা ফলস কল ছিল মা। বলে আবার ফোন করতে যায় ঝিনুক। মা দীপকাকুর সঙ্গে সম্ভবত গানের স্কুলে অ্যাডমিশন নিয়ে কথা বলছেন। আরও এক গাদা মিথ্যে বলতে হবে দীপকাকুকে। ঝিনুকের সেসব কথায় কান নেই। ওপারে শ্রবণার মোবাইলে রিং হচ্ছে। দীপকাকুর অনুমান ঠিক হলে দিদার বাড়িতেই থাকার কথা শ্রবণার। ফোন কানে তুলল শ্রবণা। হ্যাঁ রে, তোরা কি রে? সেই থেকে তোর বাড়িতে ফোন করছি, তোর কাকার মোবাইলও দেখছি অফ। কাকিমা বললেন তুই নাকি গানের স্কুলে অ্যাডমিশন নিতে গেছিস। হ্যাঁ ঠিকই শুনেছিস। এখন বল, ফোন করেছিলি কেন? জানতে চাই ঝিনুক। শ্রবণা বলে, এই তোর দীপ কাকু এখন কোথায় রে? এই তো এইমাত্র আমাকে বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন। তার সঙ্গে ইমিডিয়েট কন্ট্যাক্ট করা যায় কিভাবে? উনি মোবাইল সেটটা অফ করে রাখেন কেন? আরে কি হয়েছে আমাকে বল, দেখছি যোগাযোগ করা যায় কিনা। আবার একটা চিঠি এসেছে।
তাই নাকি? বেশ জোরেই বলে ওঠে ঝিনুক। তারপর জানতে চায়, তুই এখন কোথায়? দিদার বাড়ি। চিঠি পেয়েই দিদা ডেকে পাঠিয়েছে। কি লেখা আছে চিঠিতে? আগের মতোই হুমকি। এবার আরেকটা জিনিস অ্যাড হয়েছে। মনে হয় আমরা যে গোয়েন্দা লাগিয়েছি জানতে পেরেছে কোনোভাবে। এবারের চিঠিতে কি লেখা আছে? এসব চিঠি কি ফোনে শুনে সমাধান করা যায়? তোরা কখন আসছিস? আচ্ছা আচ্ছা, আসছি। দীপকাকুর সঙ্গে আগে যোগাযোগ করি। তুই আমাকে চিঠির বয়ানটা বলতো। শ্রবণা একটু সময় নেয়। সম্ভবত চিঠিটা কারোর থেকে নিল। তারপর বলে, শোন, লিখেছে, মিছিমিছি দেরি করছেন ম্যাডাম, মৃত্যু কিন্তু এগিয়ে আসছে। আর মাত্র 2 দিন। গোয়েন্দার পিছনে অযথা টাকা ঢালছেন। নীল শাড়ি পরে বারান্দায় দাঁড়ান। সাদা পাতায় কালো অক্ষরগুলো কি ভয়ঙ্কর বার্তা নিয়ে এসেছে ফোনের এই প্রান্ত থেকেই তার টের পায় ঝিনুক। গলাটা একটু শুকনো শুকনো লাগে। গলা ঝেড়ে নিয়ে বলে, আচ্ছা ঠিক আছে, তুই এখন রাখ। আমি দেখছি হ্যাঁ কত তাড়াতাড়ি দীপকাকুকে নিয়ে তোদের ওখানে যাওয়া যায়। আজ কাহন আপনাদের শোনালো শ্রী সুকান্ত গঙ্গোপাধ্যায়ের দীপকাকু সিরিজের প্রথম কাহিনী ডায়েরির সংকেত, প্রথম পর্ব। গল্প ভালো লাগলে গল্পতে একটা লাইক করে দেবেন এবং কাহনে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। গল্পের প্রথম পর্ব কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন কিন্তু। অন্তিম পর্বের ডিটেলস পাবেন স্ক্রিনের ওপর, ডেসক্রিপশনের শুরুতে এবং পিন্ড কমেন্টে। সাহিত্য দীর্ঘজীবী হোক।